শুভ সন্ধ্যা। আমি মমিতা আজমাইন মল্লিক, ইউথ পলিসি ফোরামের পক্ষ থেকে সবাইকে আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের সেশনটি ব্র্যাক এবং ইউথ পলিসি ফোরাম সিরিজ ফিনফিট ফিউচার ফর ইউথের দ্বিতীয় পর্ব। আমাদের সাথে আজ প্যানেলিস্ট হিসেবে উপস্থিত আছেন অনন্য রায়হান স্যার। তিনি আছেন ইনফোলেডি সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। আমাদের সাথে আছেন ফাতেমা জোহরা ম্যাম। তিনি ইনোভিশন কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের ইনক্লুসিভ ফাইন্যান্সিয়াল সলিউশনস পোর্টফোলিও লিড করছেন। আমাদের সাথে আজ সাজিদা ফাউন্ডেশন থেকে আক্তার হামিদ স্যারের জয়েন করার কথা ছিল, কিন্তু তার হেলথ কন্ডিশনস এর জন্য তিনি আজ জয়েন করতে পারেনি। তার জায়গায় সাজিদা ফাউন্ডেশন থেকে উপস্থিত আছেন মোহাম্মদ শফিউল আলম স্যার। তিনি হচ্ছেন সাজিদা ফাউন্ডেশনের মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিরেক্টর। আজকের সেশনটি মডারেট করবেন ইনসিয়া ইশতিয়াক আপু। তিনি হচ্ছেন ওয়াইপিএফ এর ডিজিটাল এডুকেশন সেক্টরের ফেলো। আর আমাদের সাথে এই সিরিজের ইউথ এঙ্গেজমেন্ট পার্টনার্সরাও উপস্থিত আছেন। তারা হচ্ছেন মোমেডস, ফাউন্ডেশন 21, ইচ্ছে ঘুড়ি এবং প্রজেক্ট উই। আজকের সেশনটি 4টি অংশে ভাগ করা। ওয়েবিনারটি আমরা শুরু করব একটি প্রেজেন্টেশন দিয়ে, যেটা আমাদের রিসার্চ টিম তৈরি করেছে। তারপর ইনসি আপু আমাদের প্যানেলিস্টদের সাথে মূল ডিসকাশনে যাবেন। দেন উই উইল টেক সাম কোয়েশ্চেন্স ফ্রম দি অডিয়েন্স। আর সেশনটি আমরা শেষ করব এঙ্গেজমেন্ট পার্টনার্স এবং প্যানেলিস্টদের ইন্টারাকশন দিয়ে। আমি এখন আরিফুল হাসান শুভ ভাইয়াকে অনুরোধ করব তার প্রেজেন্টেশনটি আমাদের সামনে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আশা করি এভরিওয়ান উইল এনজয় টুডেজ সেশন। থ্যাংক ইউ। All right. Am I audible and visible? জি ভাইয়া। Okay. Thank you so much, Momitapu, for giving me the floor. Assalamu alaikum and good evening, everyone. This is Ariful Hassan Shubho here. I'm currently a third-year undergraduate student of economics at Shahjalal University of Science and Technology, Sylhet. So in the previous webinar, we had an insight into the scopes of financial inclusion for the youth. And following the discussion, today we're going to talk about the barriers to youth financial inclusion. Give me a minute. I will be sharing the presentation. Yeah, sure. Please. Okay, please move to the third slide. Yeah, thank you so much. আচ্ছা, তো প্রথমে শুরু করছি আমরা ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি, বাংলাদেশ সরকারের একটি গত বছরের উদ্যোগ। 2021 সাল অর্থাৎ গত বছর বাংলাদেশ সরকার ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি ঘোষণা করে, যার মধ্যে বিশেষভাবে স্থান পায় তরুণ প্রজন্মকে আর্থিক লেনদেনের আওতায় নিয়ে আসার বিষয়টি। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একত্রে কাজ করে প্রাথমিক, মাধ্যমিক ও টার্সিয়ারি সকল শিক্ষা পর্যায়ের তরুণদের আর্থিক শিক্ষা অর্থাৎ ফাইন্যান্সিয়াল লিটারেসি নিশ্চিত করার পরিকল্পনা উল্লেখ করা হয়। তাছাড়া এই প্ল্যানে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট নীতি বাস্তবায়ন করার কথাও উল্লেখ করা হয়। এবার আমরা দেখি বাংলাদেশ ব্যাংকের গত বছরের উদ্যোগ ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটাকে সহজ করার ক্ষেত্রে। তো আমরা যদি ওল্ড প্রসেস এবং নিউ প্রসেস পাশাপাশি দাঁড় করিয়ে কম্পেয়ার করি, সেক্ষেত্রে দেখা যায় আগে হচ্ছে ইন্ট্রোডিউসার প্রয়োজন হতো, যা বর্তমানে শুধুমাত্র যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদেরই শুধুমাত্র ইন্ট্রোডিউসার প্রয়োজন পড়ে, তাছাড়া ইন্ট্রোডিউসারের প্রয়োজন নেই। এছাড়াও আগে হচ্ছে অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেটা রিলেটেড ইনফরমেশন শো করতে হতো, পাশাপাশি প্রফেশনাল আইডেন্টিটি এবং ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারও প্রোভাইড করতে হতো, যেগুলো এখন আর প্রয়োজন নেই। এবং বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টের ফর্মটা খুবই সহজ, যেখানে প্রয়োজন পড়ে শুধুমাত্র 2 কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট। এবং এক্ষেত্রে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার হিসেবে বাই ডিফল্ট ইউজ করা হয় হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নমিনির নাম্বারটি। 2020 সালে ব্যাংকিং সেবাকে সহজ করার জন্য সরকার আরো একটি উদ্যোগ নেয়, সেটি হচ্ছে ইলেকট্রনিক নো ইওর কাস্টমার বা KYEC সেবা। এটি চালু করার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের কাস্টমার শনাক্ত করতে পারে। কিন্তু ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের 2016 সালের একটি গবেষণা বলছে এই সেবা সব দেশের জন্য কার্যকর নাও হতে পারে। দেশের জনগোষ্ঠীর প্রযুক্তিগত জ্ঞান যদি সীমিত হয়ে থাকে, সেক্ষেত্রে এই নীতি হিতের বিপরীত প্রভাবও নিয়ে আসতে পারে। ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি 2021-এ আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে উদ্দেশ্য করে সরকার
নির্দেশনা দিয়েছে যা তাদের কাস্টমার কেন্দ্রিক নীতিমালা নির্ধারণ করে সেবা প্রদান করতে এবং তরুণ, নারী, শিশু ও গ্রামীণ জনগোষ্ঠী সকলের জন্য নিয়মিত আর্থিক শিক্ষামূলক প্রোগ্রাম আয়োজন করতে। ইউথ ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে ব্যারিয়ার্স যদি আমরা মোটা দাগে চিন্তা করি, তাহলে মৌলিক দুটি বাধাই হলো, প্রথমটি হচ্ছে আর্থিক সেবা গ্রহণের বিধিনিষেধ, যেমন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে অনেক সময় ন্যূনতম বয়স বা ন্যূনতম উপার্জন ইত্যাদি বিষয়ে চাওয়া হয়। এবং আরো একটি বাধা হচ্ছে তরুণদের নিজেদের জ্ঞান, অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতায় সীমাবদ্ধতা। আহ শহরের তুলনায় গ্রামাঞ্চলে আর্থিক সেবা গ্রহণের হার বেশি, কেননা গ্রামাঞ্চলে কিছু ব্যারিয়ার রয়েছে, যেমন গ্রামীণ জনগণের বাড়ি থেকে আর্থিক প্রতিষ্ঠানের দূরত্ব, তারপর গ্রামীণ জীবন মূলত কৃষি নির্ভর, যা আবহাওয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি ফ্যাক্টরের সাথে ব্যাপকভাবে সম্পর্কিত। কিন্তু আর্থিক সেবাগুলো অনেক ক্ষেত্রেই এই বাস্তব চিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তৃতীয়ত, প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন নিয়ন্ত্রণ ও আইনগত বিধিনিষেধ। এবং চতুর্থত, গ্রামীণ তরুণদের প্রতি প্রতিষ্ঠানগুলোর আনওয়েলকামিং একটা জেস্টার। এবং আমরা যদি টেকনোলজিক্যাল ব্যারিয়ারের কথা চিন্তা করি, সেক্ষেত্রে প্রথমতই সার্ভিস অ্যাকসেপ্টেন্সের একটা গ্যাপ দেখা যায় মেল এবং ফিমেলদের মধ্যে। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি স্কুল ব্যাংকিং সেবার কথা। সেক্ষেত্রে 2021 সালের তথ্য অনুযায়ী মোট 28,25,992টি স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার মধ্যে 45%, 45.03% হচ্ছে ফিমেলদের এবং 54.97% হচ্ছে মেলদের। সো এখানে একটা এক্সেপ্টেন্স গ্যাপ দেখা যাচ্ছে, যদিও সেবাটি সকলের জন্য উন্মুক্ত রিগার্ডলেস অফ জেন্ডার, কিন্তু এক্ষেত্রে মেলরা এটা বেশি একসেপ্ট করছে। এবং সেই সাথে ডিজিটাল লিটারেসিতেও একটা গ্যাপ আছে। উইমেন্স ওয়ার্ল্ড ব্যাংকিং এবং রকেটের একটা যৌথ গবেষণায় উঠে এসেছে নারীদের জন্য মোবাইল টেকনোলজি সেবা কঠিন হয় মূলত যেসব কারণে, তা হলো ফাইন্যান্সিয়াল লিটারেসি, ডিজিটাল লেনদেনে বিশ্বাস ও জ্ঞানের স্বল্পতা। এছাড়া দেশের দুর্বল ইন্টারনেট গতির সমস্যাটি তো একটি বড় বাধা রয়েছে। এবার শিক্ষাকে কেন্দ্র করে 4টি ব্যারিয়ার আমাদের গবেষণায় উঠে এসেছে। প্রথমত, আর্থিক বিভিন্ন সেবায় প্রতিষ্ঠানগুলো কিছু শর্ত জুড়ে দেয়, যেমন স্টুডেন্ট লোনের ক্ষেত্রে নির্দিষ্ট আয়ের উৎস, মিনিমাম ইনকাম বা সিকিউরিটি ডিপোজিট ইত্যাদি থাকতে হবে। তারপরে দেশের সকল শিক্ষার্থীদের একটি জাতীয় পর্যায়ে ডেটাবেস থাকলে ব্যাংকগুলো স্টুডেন্ট লোন দিতে আরো বেশি উৎসাহ প্রকাশ করবে। তারপর দেশের শিক্ষিত বেকারত্বের হার এবং অনিশ্চিত একটি চাকরি বাজার ব্যাংকগুলোকে শিক্ষা ঋণ প্রদানে নিরুৎসাহের আরেকটি অন্যতম কারণ। এবং অন্যান্য অনেক ক্ষেত্রে আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা কিছুটা বায়াসড আচরণ করে এবং তরুণ কাস্টমারদের উৎসাহের সাথে মানে ওয়েলকাম করে না। সেক্ষেত্রে যা তরুণদেরকে হচ্ছে এই সেবা গ্রহণে অনাগ্রহ দেখা যায় তরুণদের মধ্যে। ট্র্যাডিশনাল ব্যারিয়ার্স এর দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে পোর আউটরিচ, পোর আউটলুক ফর এগ্রিকালচার সেক্টর লেন্ডিং, পোর রুরাল ইনফ্রাস্ট্রাকচার এবং হাই ট্রানজাকশন কস্ট। অন্টারপ্রিনারশিপ বা উদ্যোগ এখন বর্তমান সময়ে একটি জনপ্রিয় বিষয়। এবং যদি আমরা তরুণ উদ্যোক্তাদের কথা চিন্তা করি, সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল লিটারেসি তাদেরকে ব্যাপকভাবে মানে বেনিফিট দেয়। তাদেরকে দেখা যায় যে অ্যাক্সেস টু ফাইন্যান্সিয়াল রিসোর্স, ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং প্রাইভেট অর্গানাইজেশনগুলো অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাপোর্ট, এই 3টি ফ্যাক্টর তাদের স্মল ফার্মগুলোকে অনেক ফাস্ট গ্রোথ দিয়ে থাকে এবং অপরপক্ষে এগুলোর ল্যাকিংস তাদের ফার্মের গ্রোথটাকে স্লো করে দেয়। এবার আমরা দেখি কিছু মেজর ফাইন্ডিংস আমাদের রিসার্চের। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিকাশ, রকেট এবং আরো নগদ সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠান বা সেবা। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যতগুলো অ্যাকাউন্ট রেজিস্টার হচ্ছে তার বিপরীতে আমাদের অ্যাক্টিভ অ্যাকাউন্টের সংখ্যাটায় একটা বড় পার্থক্য দেখা যাচ্ছে। তো বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে 2022 সাল অর্থাৎ চলতি বছরের মার্চ মাসের ডেটা অনুযায়ী মোট রেজিস্টার্ড ইউজারের সংখ্যা হচ্ছে 1090.87 লক্ষ, যার মধ্যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট মাত্র 448.34 লক্ষ। এবং উল্লেখ্য, এখানে
অ্যাক্টিভ বলতে আমরা বোঝাচ্ছি 3 মাসের মধ্যে ট্রানজাকশন হয়েছে এরকম অ্যাকাউন্ট। সো পার্সেন্টেজের হিসাবে এটি মাত্র 41.1% অ্যাক্টিভ অ্যাকাউন্ট রয়েছে। আমরা যদি স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা জেন্ডার বেসড এবং রিজন বেসড কম্পারিজন করি, সেক্ষেত্রে দেখা যায় যে এই সেবাটি ফিমেলদের তুলনায় মেলদের অ্যাকসেপ্টেন্স রেট বেশি, এবং 55% মেল অ্যাকাউন্ট রয়েছে কম্পেয়ার টু 45% ফিমেল। এবং অপরদিকে আরবান এরিয়াতে অর্থাৎ শহরাঞ্চলে হচ্ছে 53.1% আরবান অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে কম্পেয়ার টু 46.9% রুরাল। অ্যান্ড ফাইনালি একটি গবেষণায় উঠে এসেছে শিক্ষাগত যোগ্যতার সাথে ফাইন্যান্সিয়াল নলেজের একটা লিনিয়ার রিলেশনশিপ বিদ্যমান, এবং একটি সার্ভেতে দেখা গিয়েছে যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিষয়ে বিভিন্ন একটা কোশ্চেনিয়ারের 70% অ্যান্সার দিতে পেরেছে যাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসির উপরে, এবং দ্যাটস কম্পেয়ার টু 30% যাদের কোনো ফর্মাল এডুকেশন নেই। সো দেয়ারস আ হিউজ গ্যাপ, এবং এখানে আমরা আরেকটি সম্ভাবনার কথা চিন্তা করতে পারি যে আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়েই এই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা ইনক্লুড করার বিষয়। So that's all from my side. Thank you so much, everyone. I am passing the floor over to Insiapo. Thank you. আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, যে এত অভিজ্ঞ এবং enthusiastic youth as well as experienced professionals দের সাথে এই ডিসকাশনটা করার জন্য। খুবই টাইমলি, সময়োপযোগী একটা ডিসকাশন। বাংলাদেশ সরকার যে স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটার জন্য তাদেরকে খুবই সাধুবাদ দেওয়া উচিত। আমাদের যে ডিসকাশনটা, যে ফাইন্ডিং গুলা পাওয়া গেছে এই রিপোর্টে, যেটা কিনা আরিফুল হাসান শুভ এবং YPF টিম যেটাতে কাজ করেছে, বেসড অন দ্যাট আমি কিছু প্রশ্ন আমাদের প্যানেলিস্টের কাছে করতে চাইবো। তো কারণ আমাদের প্যানেলিস্ট যারা আছেন তারা একটা লম্বা সময় ধরে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি এবং এডুকেশনাল ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ এডুকেশন সেক্টর দ্যাট ইজ কনসেন্ট্রেটিং on finance, microfinance and economics এ অভিজ্ঞ। তো আমি প্রথমে যে প্রশ্নটা করতে চাইবো সেটা হলো গিয়ে যে আপনাদের যে সম্পৃক্ততা এই ওভারঅল অর্থনৈতিক লেনদেন বা ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টরে, সেইটা থেকে আমাকে যদি আপনারা বলেন যে ওভার দ্য টাইম যে শিফটটা আপনারা দেখছেন, যে কারণ একটা সময় ছিল যে ব্যাংকের সেবা ইউজ করতে খুবই গুটি কয়েক হাতে গোনা কিছু মানুষ, যেটাতে কিনা এখন আমরা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন ব্যাংকিং ইউজ করছে, মোবাইল ব্যাংকিং সার্ভিস ইউজ করছে, এজেন্ট ব্যাংকিং সার্ভিস ইউজ করছে। এবং আপনাদের প্রফেশনাল সাইড থেকে আপনারা কিরকম শিফটটা দেখেছেন? আমি যদি প্রথমে ডক্টর অনন্য রায়হান স্যারের কাছে যাই, আপনি যদি আমাদেরকে একটু বলেন আপনার এক্সপিরিয়েন্সটা, তারপর আমরা বাকি প্যানেলিস্টদের কাছে যাব। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি YPF কে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার জন্য একটা বিশাল প্রিভিলেজ। I always want to be close to the youth group because I believe Bangladesh's future lies with the youth, and demographic dividend needs to be properly utilized. তো সেদিক থেকে আমি কয়েকটা ইন্ডিকেটরস বলি। আপনাদের মনে আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন ডক্টর আতিউর রহমান ছিলেন, তখন উনি কৃষকদের জন্য 10 টাকার একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার উদ্যোগ নিয়েছিলেন, এবং ওই সময় প্রায় 1 কোটি কৃষক এই ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার মধ্যে এসেছিলেন। আবার আমরা যদি বাংলাদেশের ডিজিটাল ফিনান্সিয়াল মার্কেটের ল্যান্ডস্কেপটা দেখি, বাংলাদেশ ব্যাংক অত্যন্ত প্রোগ্রেসিভ সব নীতিমালা সবসময় নিয়েছে। এবং শুরুতেই উপস্থাপক যখন বললেন যে ফিনান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি, এরকম স্ট্র্যাটেজি কিন্তু অনেক দেশেরই নাই, যেটা বাংলাদেশে রয়েছে। এবং শুধুমাত্র স্ট্র্যাটেজি না, প্রাইভেট সেক্টর কিন্তু খুব প্রোঅ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। এখানে
অনেক ধরনের এক্সপেরিমেন্ট চলছে, আবার সেগুলো থেকে পরবর্তীতে কমার্শিয়ালাইজেশন হচ্ছে অনেক প্রোডাক্টের। যেমন বিকাশ দিয়ে যদি শুরু করি, মার্কেটে কিন্তু এখন আরো অনেক নতুন প্লেয়ার এসছে। আর অ্যাকসেপ্টেন্সের দিক থেকে বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় নতুন কিছুর প্রতি বেশি আগ্রহী, যার ফলে আমাদের দেশে এই যে গ্রোথ যেটা আমরা দেখি সেটা এক্সপোনেনশিয়াল গ্রোথ বলবো। যদিও ডিএফএস এর গ্রোথটা কানেক্টেড উইথ দি গ্রোথ অফ অ্যাক্সেস টু মোবাইল ফোন, স্মার্টফোন বিশেষ করে, এবং ইন্টারনেটের, তো আমরা একটা স্ট্রং কোরিলেশন দেখতে পাই আর কি, অ্যাক্সেস টু মোবাইল ফোন এন্ড ইন্টারনেট অ্যান্ড গ্রোথ অফ দি ডিএফএস। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা একটা মাইলস্টোন অ্যাচিভ করেছি, যেখানে নলেজ অ্যাবাউট দি ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস এবং বেনিফিট মোটামুটি সবাই জানি, কিন্তু অনেক ধরনের ব্যারিয়ারের জন্য আমরা সেটা এখনো আরো বেশি বাড়াতে পারছি না। আজকে এগুলো আলাপ হবে, আমার ধারণা যে এখান থেকেও আমরা পলিসি রিকমেন্ডেশন দিকে যাব। আমি এই জায়গায় থামতে চাচ্ছি। ধন্যবাদ। Insapa, you're on mute. Oh, sorry. Thank you. So আমি যদি ফাতেমা জোহরা আপার কাছে যেতে পারি, আপনি যদি আপু আমাদেরকে বলেন যে আপনার পার্সপেক্টিভ থেকে আপনি কি শিফটটা দেখেছেন এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, যে ডেফিনেটলি ব্যাংকিং সেবা তো উন্নত হচ্ছে অ্যাজ উই আর গ্রোয়িং। তো আপনি যদি আমাদেরকে একটু বলেন যে যে চেঞ্জেস গুলো আপনি আপনার জায়গা থেকে দেখেছেন, তাহলে আমার মনে হয় আমরা আরো ভালো বুঝতে পারবো। ওকে, থ্যাংক ইউ ইনসাপা। আমি রাহান স্যারের সাথে অ্যাড করবো, একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্স মার্চ করে বলি। আমি ফার্স্ট অ্যারাউন্ড আই গেস 2006-07 দিকে ইউনিভার্সিটিতে প্রথম দেখেছিলাম যে ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলছে, আমাদের ক্যান্টিনে বুথ নিয়ে বসলো। বাট প্রথম ওইটা দেখে আমি কিন্তু একটু স্কেপটিক ছিলাম যে আমি অ্যাজ এ স্টুডেন্ট কি অ্যাকাউন্ট খুলবো নাকি, কারণ আমাদের টাইমে ব্যাক ইন দোজ ডেজ 2006-07 কিন্তু আমাদের অপশন ছিল শুধু স্টুডেন্ট পড়ানো। তো স্টুডেন্ট পড়িয়ে ওই টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা, আমি সাহস করে কিন্তু আগায় যাই নাই কথা বলতে যে কি কি ডকুমেন্টেশন লাগবে, কি কি ওপেন করবো, হোয়াট নট। এরপরে আসলো 2011-র দিকে when I'm working with Brac Bank, তখন শুনি যে বিকাশ আসতেছে, ডিজিটাল ফাইন্যান্স। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে ডিজিটাল ইনক্লুশন নিয়ে কাজ হচ্ছে, আনব্যাংকড মানুষের জন্য একটা সার্ভিস আসছে। সো ওখান থেকে কিন্তু শিফটটা অনেক বেশি ম্যাসিভ ছিল। প্লাস রাহান স্যার যেটা বললো যে ফার্মারদের জন্য অ্যাকাউন্ট খোলা, দ্যাট ওয়াজ আ ভেরি বিগ স্টেপ টুয়ার্ডস দিস। এখন ওভার দ্য আমি যদি 2006 থেকে এখন পর্যন্ত বলি, এখন কিন্তু ইয়াং যে জেনারেশনটা আছে এরা কিন্তু দে আর ভেরি মাচ ইনটু ওয়ার্কিং, স্টুডেন্ট লাইফ থেকে হয়তো স্কুল থেকে দে আর ডুইং সামথিং অর দি আদার ইন দ্য ডিজিটাল অ্যারিনা। সো ওদের কিন্তু অনেক ইনকাম আসে, অনেক কিন্তু ফ্লো আসে, যেগুলো হচ্ছে কি যদি বাইরে থেকে আসে দে ডু নিড আ ফিনান্সিয়াল প্ল্যাটফর্ম যেটা থ্রু তো টাকাটা আসবে। সো আমি দেখেছি কিছু ক্ষেত্রে ট্রু একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা ওদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, যেখানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসটা অনেক বড় একটা লেভারেজ দেয় ওদেরকে। যদি এটা ন্যাশনাল আইডি কার্ড থাকে, যদি এটা বার্থ সার্টিফিকেট থাকে, তখন কিন্তু খুব ইজিলি জিনিসটা করে ফেলতে পারে। বাট অলসো এট দ্য সেম টাইম কিছু কিছু ক্ষেত্রে হয়তো এভাবে করে দেখা যাচ্ছে যে ওর যে ইনকামটা আছে এটা আনার জন্য ওর ব্যাংক অ্যাকাউন্ট লাগছে। সেই ক্ষেত্রে আমি দেখেছি যে ব্যাংকগুলা আর হেল্পফুল দিস ডেজ, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছে যারা হচ্ছে কি মেবি ইউনিভার্সিটি স্টুডেন্টস। কিন্তু মেবি আরবান এরিয়াতে থিংস আর মাচ মোর বেটার দেন দ্য রুরাল সাইড। কারণ রুরাল সাইড আমি যদি ছোট ছোট এক্সাম্পল বলি, যেমন ধরেন এটা হয়তো ইউথ রিলেটেড না, বাট আবার ইউথ রিলেটেড, সেটা হচ্ছে গিয়ে দিস লেডি উনি বলছিল যে ওনার ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু উনি ব্যাংকে যায় না টাকা তুলতে, কারণ উনি চেক লিখতে পারে না, কিন্তু ব্যাংক যে স্টাফ আছে উনি ওনাকে চেক লিখতে সাহায্য করে না, বা হয়তো কটাক্ষ করে, ওয়েট করতে হয়। সো ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য না সে ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতেছে, না তার ওই সো ইনক্লুশনে কিন্তু এসেও আসতেছে না, এমন একটা জিনিস। এবং রুরাল সাইডে যখন স্টুডেন্টসরাও যাচ্ছে অ্যাকাউন্ট খুলতে,
এমপ্লয়াররা কিন্তু ব্যাংক এমপ্লয়াররা পাত্তা দেয় না, যে ওর আর কি টাকা। কারণ হচ্ছে যে ব্যাংক সাইডের কথা হচ্ছে গিয়ে যে একটা কস্টিং এর একটা এক্সপেন্সের একটা ব্যাপার আছে। কেউ যদি 2000 টাকা অ্যাকাউন্টে রাখে, দ্যাট ইজ নট এনাফ টু সাপোর্ট দ্যাট অ্যাকাউন্ট। সো রাদার ওরা ডিসকারেজ করে, বা রাদার এভাবে করে যে অ্যাকাউন্টটা না থাকলে আমার জন্য ভালো, বিকজ দ্যাটস এক্সপেন্সিভ ফর মি। বাট দেন এগেন এই ইনক্লুশন গুলো না অ্যাড করলে কিন্তু এই গ্রুপটা, বিকজ রাহান স্যার যেটা বললো যে ইয়াং পপুলেশন কিন্তু এখন লার্জেস্ট পপুলেশন, এবং দিস ইজ বেসিক্যালি দ্য বেস অফ মাই ইকোনমি, দিস ইজ ওয়ার এভরিথিং ইজ কামিং ফ্রম। সো এই ইনক্লুশনটা না আসলে, আর একটা ছোট্ট জিনিস অ্যাড করে আমি আল মুভ অন, সেটা হচ্ছে গিয়ে এই বিকাশ, নগদ এগুলো আসার পরে এমএফএসরা কিন্তু অনেক ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে কাজ করে, কিভাবে করে মানুষজন করবে, কিভাবে করে সেভিংস করবে, এই শিক্ষাগুলা। ব্যাংকগুলা কিন্তু খুব ইজিলি ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম করে মানুষকে কিন্তু ইনক্লুশনে নিয়ে আসতে পারে। কারণ হচ্ছে গিয়ে আরবান সাইডে এবং রুরাল সাইডে বোথ সাইডেই কিন্তু আপনার এই এডুকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দে অ্যাকচুয়ালি ডু নট নো হোয়াট টু ডু। যেমন ছোট্ট একটা এক্সাম্পল, এটা বলতে বলতে মনে আসলো, কিছুদিন আগে যে বন্যাটা গেল সিলেটে, তখন অনেক শুনেছি যে ওনারা যেটা করে যে টাকাটা ফিজিক্যালি বাসায় সেভ করে, হয়তো মাটির নিচে রাখে, হয়তো বালিশের নিচে রাখে। বন্যার পানির সাথে তার সারা জীবনের সব সঞ্চয় চলে গেছে, তার না কোনো ডিজিটাল ব্যাংকিং আছে, না কোনো অ্যাকচুয়াল ফিজিক্যাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে। সো এদেরকে যদি একটা লিটারেসি প্রোগ্রামের আন্ডারে আনা হয়, যদি সেই বেসিক এডুকেশনটা দেওয়া হয়, তখন কিন্তু there is a big pool that can be added in the economy, যেটা হয়তো মিস আউট হয়ে যাচ্ছে। So I'll leave it here for now. Thank you, Appa. থ্যাংক ইউ আপু। আমি চলে যাব আমাদের আরেকজন পার্টিসিপেন্টের কাছে, শফিউল আলম ভাই। উনি জয়েন করেছেন আমাদের সাথে। সো আপনি যদি আপনার পার্সপেক্টিভ থেকে বলি, যে আমি যতটুকু জানি আপনার সম্বন্ধে, যে আপনি ব্র্যাকেও কাজ করেছেন, এখন মাইক্রো ফাইন্যান্সিং এ কাজ করছেন, তো আপনি আমাদেরকে যদি আপনার ক্ষেত্র থেকে আমাদেরকে যদি একটু বলেন যে এই যে শিফটটা আসছে, এটা কতটা এক্সপেক্টেড স্পিডে শিফটটা হচ্ছে কিনা, অ্যান্ড আপনার এক্সপিরিয়েন্সটা এই ক্ষেত্রে কি, যে কোথায় কোথায় আপনি ব্যারিয়ার পেয়েছেন? কারণ আমাদের ওয়াইপিএফ গ্রুপ যে রিসার্চটা করেছে, সেখানে অনেকগুলা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যেরকম মহিলারা বা মেয়েরা, ইউথ যারা, তারা ইউজ করছে না, বা মনে করেন যে অ্যাকাউন্ট খোলা হচ্ছে কিন্তু অ্যাকাউন্ট সেটা অ্যাক্টিভ থাকছে না, যেটা কিনা ফাতেমা জোহরা আপা বললেন যে অ্যাক্টিভ না থাকার একটা ছোট কারণ উনি দিলেন। আপনি যদি আপনার সাইড থেকে আমাদেরকে একটু এনলাইটেন করেন, দ্যাট উইল বি রিয়েলি গুড। থ্যাংক ইউ। Thank you so much. Thank you for the opportunity from Youth Policy Forum. Basically, আমি প্রথমত রায়হান ভাই যে কথাটা বললেন, আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যে রেফারেন্সটা দিলেন, আমি ওইটার সাথে আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে 2010 সালে যখন নাকি ডক্টর আতিউর রহমান স্যার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, উনি এই স্টুডেন্ট অ্যাকাউন্টের, ফার্মার্সদের অ্যাকাউন্টের পাশাপাশি উনি আরেকটা প্রোগ্রাম হাতে নিয়েছিলেন। সেটা হচ্ছে যে প্রোগ্রামটার নাম ছিলেন বর্গাচাষী উন্নয়ন প্রোগ্রাম, এবং আমি ওই সময়টাতে ব্র্যাকে কাজ করতাম। সো বেসিক্যালি আমি ওই প্রোগ্রামটার সাথে মানে কাজ করেছি। সো ওইখানে আমরা দেখেছি যে তখন উনি 500 কোটি টাকার একটা প্রকল্প শুরু করলেন, যেই বর্গাচাষী উন্নয়ন প্রকল্প নিয়ে। সো যেই চাষিরা, মানে ফার্মার্সরা তো আমাদের ইকোনমির একটা বড় অংশ। সো তার ভিতরে আরেকটা বড় অংশ যাদের নাকি নিজস্ব কোনো জমি নেই। সো তারা যাতে ফাইন্যান্সিয়ালি ইনক্লুডেড হয়, তাদের জন্য উনি আলাদা একটা প্রোগ্রাম ক্রিয়েট করেছেন, এবং ওইটার পার্টনার আমরা ব্র্যাকে ছিলাম। ব্র্যাক তখন ওইটার পার্টনার ছিল, এখনো কাজ করতেছে। সেই 500 কোটি টাকা নাও ইট বিকামস লাইক 2000 কোটি টাকা। তো এখন মানে একটা উদ্যোগ যে আসলে কত দিকে এগিয়ে নিয়ে যায়, সেটা আসলে এটা তার একটা এক্সাম্পল। তো আপনি আসলে স্পেসিফিক যে কোয়েশ্চেনটা করেছেন আমাকে, যে আমাদের মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে বা আমরা যারা নাকি উন্নয়ন কর্মী হিসাবে কাজ করি মাঠে ঘাটে, তো আমাদের এক্সপিরিয়েন্সে আমরা যেটা দেখি, আসলে আমরা এক সময় শুধুমাত্র ফিমেলদেরকে নিয়ে কাজ করতাম বা ফিমেল এন্টারপ্রেনার ক্রিয়েট করার জন্য কাজ করতাম। কিন্তু দিস ইজ ট্রু যে এখন আসলে ওই ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আসলে আমাদের দেশের পপুলেশনের একটা লার্জেস্ট পপুলেশন হচ্ছে ইউথ, এবং ইউথদেরকে নিয়ে যদি আমরা বিভিন্ন প্রোগ্রামে যদি ইনক্লুড না করি, আসলে আমরা অনেক কিছু থেকে মানে সরে যাব। আসলে তখন আমাদের আসলে ফুল অবজেক্টিভটা ফুলফিল হবে না।
তো সেখানে আসলে আমরা দেখেছি যে আমাদের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ যেটা আমরা দেখি যে যে সমস্ত সংস্থাগুলো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে কাজ করে, সেটা ব্যাংক হোক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন হোক, তো এদের ক্ষেত্রে আমরা সবসময় দেখি যে তারা সবসময় ওয়ার্কিং ক্যাপিটাল দিতে চায়। মানে যে কোনো একজনকে যদি একটা এন্টারপ্রেনারের জন্য যদি একটা কোনো ক্যাপিটাল তারা প্রোভাইড করতে চায়, তখন সবসময় দেখি তারা আসলে ওয়ার্কিং ক্যাপিটাল দিতে চায়, মানে তারা আসলে কোনো রিস্ক নিতে চায় না। কিন্তু এই জায়গাটাতে আমার মনে হয় আসলে সরকারের পক্ষ থেকে সবার আগে এগিয়ে আসা উচিত, তারপর হয়তো বা আস্তে আস্তে প্রাইভেট সেক্টর গুলো এগিয়ে আসবে। সেটা হচ্ছে ইয়ুথদের জন্য কিছু সিড ক্যাপিটাল তৈরি করা। কারণ আমরা এখন দেখতে পাই যে আসলে অনেক ইয়ুথরাই আসলে নতুন নতুন অনেক চিন্তা ভাবনা নিয়ে তারা আসে মাঠে। সো বাট হয়তোবা তারা আসলে প্রপার তাদের ওই ফাইন্যান্সিং এর জন্য বা এই ধরনের একটা সিড ক্যাপিটালের জন্য তারা হয়তোবা তাদের ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারে না। তো এই জায়গাটাতে আমি মনে করি সরকার সবার আগে এগিয়ে আসা উচিত। তার পাশাপাশি আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করি আমাদেরও আসলে আস্তে আস্তে এগিয়ে আসা উচিত যে ইয়ুথদের এই নতুন নতুন চিন্তা ভাবনা গুলাকে কিভাবে আমরা মানে বাস্তবে রূপান্তর করার জন্য ফাইন্যান্সিং করতে পারি, যাতে করে আরো 10টা ইয়ুথ এগুলাকে দেখে এগিয়ে আসে। কারণ একটা জিনিস আপনি দেখবেন যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আগে এক সময় আমরা দেখতাম যে ইয়ুথদেরকে যখন জিজ্ঞেস করতাম যে তুমি কি করবা বা কি হবা, তুমি পাশ করার পর কি করবা, তখন সবসময় তারা বলতো যে আসলে চাকরি করবে, আইদার এরকম জায়গায় চাকরি করবে বা গভর্নমেন্ট কোনো জায়গায় চাকরি করবে বা হয়তো বা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় অংশ এন্টারপ্রেনার হওয়ার জন্য চেষ্টা করছে। তো সেই জায়গাটাতে যদি আমরা যদি তাদেরকে ওইভাবে যদি সিড ক্যাপিটাল না দিয়ে যদি সহযোগিতা করতে না পারি, তাহলে আসলে এই জায়গাটাতে তাদের ভিতরে একটা বড় ফ্রাস্ট্রেশনের মতো মনে হয় কাজ করবে, যেটা আসলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আসলে বা পরবর্তী বাংলাদেশের জন্য এটা আসলে ভালো হবে না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি এই জায়গায় স্টপ করবো যে সরকার সবার আগে এগিয়ে আসা উচিত ইয়ুথদেরকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করার ক্ষেত্রে, শুধু মাত্র ওয়ার্কিং ক্যাপিটাল না, সিড ক্যাপিটাল দিয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শফিউল আলম ভাই আপনার মূল্যবান ওপিনিয়নের জন্য। আমি এরপরে যেটা জানতে চাইবো যে আমরা আমাদের অনেক কথাবার্তার ভিতরে প্রাইভেট সেক্টর, এনজিওস উঠে এসছে এবং তাদের যেই অবদান এই কি বলে আপনার উইমেন মানে ফিমেল কমিউনিটিকে আপনার ওয়ার্কিং কমিউনিটির মধ্যে নিয়ে আসা। তো সেটার মধ্যে ব্র্যাক হ্যাজ ডান অ্যান অ্যামেজিং জব। যে আমরা এখন যেটা আমাদের নেক্সট আমরা যেটা বলছিলাম যে মহিলাদেরকে কাজে কর্মক্ষেত্রে নিয়ে আসা, সেটার পিছনে যেই গ্রাসরুট লেভেলে যেই কাজটা করা হয়েছে, এখন আমরা কমফোর্টেবলি বলতে পারি যে সেই পরিমাণ আমার মনে হয় না যে এটা কিনা 10, 15, 20 বছর আগে যে এফর্টটা দেওয়া লাগতো, যে কাউন্সেলিংটা করা লাগতো, যে মহিলারাও অর্থনৈতিক প্রেক্ষাপটে ভূমিকা রাখতে পারে, এখন আমার যেটা মনে হয় যে সেম টাইপ অফ এফর্ট কি আমরা দিচ্ছি যে এই ইয়ুথদেরকে ইয়ুথ ইনক্লুশনটা মোবিলাইজ করার জন্য। আমাদের অনেক বড় একটা যেটা মানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের অনেক বড় একটা ব্যাপার যেটা যে ইনফ্রাস্ট্রাকচার, সার্ভিস অ্যাভেলেবিলিটি অ্যান্ড অল অফ দ্যাট, ডেফিনেটলি সেগুলো খুবই ইম্পর্টেন্ট, বাট একটা অনেক বড় ব্যাপার কিন্তু হলো গিয়ে যে আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা, যে আমাদের মেন্টালিটি, যে আমরা কিভাবে এই ব্যাপারগুলোকে দেখছি। যে কারণে আমি বলছি যে যে আমরা যখন দেখবো যে আমাদের ইউথের যে ডিসিশন মেকিং প্রসেস, এটাতে কিন্তু আমাদের বাবা মা এবং আমাদের বাবা মার ডিসিশন মেকিং প্রসেসের উপরে আমাদের সোসাইটির একটা অনেক বড় প্রভাব আছে। যে বাচ্চা কাচ্চাদেরকে টাকা পয়সার লেনদেনের মধ্যে আনলে, বেশি টাকা পয়সার লেনদেন শিখালে বিগড়ে যাবে, হাতের বাইরে চলে যাবে, এই ধরনের যে বিশ্বাসগুলা, সেই জিনিসটা সেইটা কি আমাদের কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা, এবং যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমরা সেখান থেকে আমরা কিভাবে মানে কি কি অ্যাক্টিভিটিস বা what can we do to help the situation improve. তো আমি যদি ডক্টর অনন্য রায়হানের কাছে আমি যদি জানতে চাই যে স্যার আপনি যদি আমাদেরকে বলেন, কারণ আপনি
আপনি একাডেমিক সাইডে এগুলো নিয়ে কাজ করেছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি এখন একটা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনে কাজ করছেন। আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি যদি ইফ ইউ ক্যান এনলাইটেন আস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গবেষণাপত্র যেটা উপস্থাপন হলো তার সঙ্গে আরেকটা জিনিস একটু যোগ করতে চাই। ব্যারিয়ার্স যেগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু মোস্টলি টেকনিক্যাল কিংবা অপারেশনাল। আর সব থেকে বড় যে বাধা বিশেষ করে মেয়েদের জন্য সেটা হলো ল্যাক অফ এজেন্সি। আমরা আইসোশাল থেকে একটা গবেষণা করেছি যৌথভাবে গার্ল ইফেক্টের সঙ্গে 2020 সালে, ব্যারিয়ার্স ফর অ্যাক্সেসিং টু ডিজিটাল ফাইন্যান্স ফর দি উইমেন অ্যান্ড গার্লস। তো ওইখানে আমরা দেখেছি যে 80% নারীদেরকেই তার ডিএফএস এর অ্যাকাউন্ট খুলতে গেলে কিংবা ট্রানজাকশন করতে গেলে আইদার তাদের প্যারেন্ট কিংবা হাজবেন্ডের অনুমতি নিতে হয়। তো এই অনুমতি নেওয়াটা একটা বড় বাধা আসলে। তো এখানে প্যারেন্টসদের এডুকেট করা এবং এর বেনিফিট গুলো যদি তারা জানেন তাহলে হয়তো একটা ডিফারেন্স আসতে পারে। আরেকটা হচ্ছিল যে মেয়েরা যখন কোনো ফোন ব্যবহার করে, নট নেসেসারিলি ডিএফএস, এটা স্টিগমা আছে কমিউনিটির মধ্যে যে যে মেয়েটা ফোন ব্যবহার করে সে মেয়েটা হয়তো ভালো কোট আনকোট ভালো মেয়ে না। এটা আমি বলবো যে একটা বড় ব্যারিয়ার যেগুলোকে বিবেচনায় নিতে হবে আর কি। আর এজ রিকোয়ারমেন্টস তো আছে যদি আমরা অ্যাডোলেসেন্ট গার্লস এর কথা বলি। আর যেহেতু অভিভাবকরা অনেক ক্ষেত্রেই টেকনোলজি সম্পর্কে অ্যাওয়ার না, তো তারা অনেক সময় বাধা হয়ে দাঁড়ান যেটা জানেন না সেটাতে তার নারী সদস্যদের বিশেষ করে অ্যাক্সেস দিতে। তো সার্ভিস ডিজাইনের ক্ষেত্রে আমার যেটা অবজারভেশন, অনেক সময় সার্ভিস ডিজাইন ফেল করে, সার্ভিসটা ফেল করে কিংবা ডিজাইন ঠিকমতো কাজ করে না, কারণ আমরা কো ডিজাইনিং অ্যাপ্রোচটাকে আসলে বিশ্বাস করি না। আমরা হয়তো ওটাকে বলার সময় যে ইউজার সেন্টার ডিজাইন অ্যাপ্রোচ, কিন্তু বাস্তবে ইজ অ্যান এক্সপেন্সিভ প্রসেস অ্যান্ড দেয়ার মাল্টিপল স্টেপস, অ্যাডিশনাল স্টেপস বলবো, যেটা অন্য ক্ষেত্রে প্রয়োজন হয় না। তো আমি মনে করি যে কো ডিজাইনিং ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ। এবং কো ডিজাইন করতে গেলে কিন্তু আপনাকে এথনোগ্রাফিক পার্সপেক্টিভটাকে বিবেচনায় নিতে হবে, শুধু টেকনিক্যাল কিংবা অপারেশনাল পার্সপেক্টিভ না, কিংবা রেগুলেটরি পার্সপেক্টিভ। এগুলো বড় ব্যবহার। ধরে নিলাম কোনো ধরনের রেগুলেটরি ব্যারিয়ার নেই, টেকনোলজি ব্যারিয়ার নেই, সবার মোবাইল ফোন আছে, তারপরে কিন্তু যেটা স্ট্যাটিস্টিক্স দেখলাম যে 41% অ্যাকাউন্ট কিন্তু অনলি অ্যাক্টিভ আছে। হয়তো একটা মার্কেটিং ইফোর্টের কারণে ওটা হয়েছিল, পরে বাকিরা কিন্তু অ্যাক্টিভলি করেনি কারণ এথনোগ্রাফিক ব্যারিয়ার গুলো কারণে হয়তো তারা ধরে পড়েছে। আর আমরা যখন বলি পার্সোনা, যখন বলি রুরাল মেন অথবা রুরাল উইমেন, দে আর নট হোমোজেনিয়াস। একজন ফার্মার, একজন ট্রেডার, তারা কিন্তু একরকম ভাবে চিন্তা করেন না কিংবা তাদের অ্যাক্সেসটা বেশি না। আমাদের স্টাডিতে দেখেছি যে ট্রেডাররা বেশি প্রোম টু অ্যাডপ্ট নিউ টেকনোলজি রাদার দেন ফার্মার্স। আবার মেয়েদের মধ্যে যদি বলি, এখানে বয়স, অকুপেশন, তাদের গ্রোথ সেন্টারের কাছাকাছি নাকি তারা দূরে থাকে, পাওয়ার ডাইনামিক্স উইদিন ফ্যামিলি এবং ভ্যারিড কমিউনিটি ভিউজ, এগুলো সবই কিন্তু ম্যাটার করে তাদের অ্যাক্সেসের ক্ষেত্রে। আমি একটা উদাহরণ দিই। 2007 সালে যখন আমাদের ইনফোলেডি প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করি কল্যাণী, তো আমাদের ইচ্ছা ছিল যে সারা দেশে মেয়েরা বাইসাইকেল চালিয়ে তাদের ডোর টু ডোর সার্ভিস দিবে। আমরা বাংলাদেশের কিছু কিছু জায়গায় মেয়েদেরকে বাইসাইকেলে চড়াতে পারি না, তাদের মেয়েদের ইচ্ছা থাকা সত্ত্বেও, ইভেন ফ্যামিলির কনসেন্ট থাকা সত্ত্বেও কমিউনিটির কারণে কিন্তু মেয়েরা বাইসাইকেল চালিয়ে কাজ করতে পারে না। সো ওই ব্যারিয়ার গুলোকেও মাথায় রাখা দরকার। আর অনেক সময় আমরা ডিজাইন করি প্রোডাক্ট, সেটা ডিজাইন ফেলিওর হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করবো। আমরা যখন আপনজন নামে মোবাইল হেলথ সার্ভিস চালু করলাম ফর প্রেগনেন্ট উইমেন অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, আমরা ভেবেছিলাম যে একটা লিঙ্ক দিব তাদেরকে কিংবা একটা নাম্বার দিব, তারা কল করে করে প্রতি সপ্তাহে শুনবে থ্রু আউট দ্য প্রেগনেন্সি পিরিয়ড। দেখলাম যে 85%ই কোনো কল ব্যাক করে না। বাট যখন আমরা পুশ করা শুরু করলাম কলটা আফটার রেজিস্ট্রেশন উইথ কনসেন্ট, যে আপনার কাছে কল আসবে, এই নাম্বারটা দেখলে ধরবেন, দেন ইট ওয়াজ জাস্ট রিভার্স, 85% স্টার্টেড পিকিং আপ ফোন। তো এরকম অনেক ছোট ছোট অ্যাসপেক্ট আছে যেগুলো ডিজাইনের সময় আমাদের চিন্তা করা দরকার আসলে। এবং ডিজাইন ইজ এন আইটারেটিভ প্রসেস। কন্টিনিউসলি যদি আমরা রেসপন্সিভ না হই টু দ্য রিকোয়ারমেন্ট অফ দি ইউজার্স, দেখা যাবে যে সেক্ষেত্রে আপটেকটা সাস্টেইন করছে না। তো আমি এইটুকু বলে থামি। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ। আসলে যেটা বলছিলেন যে মানে এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা সব অ্যাসপেক্ট গুলো যখনই আমরা এই ধরনের কোনো নতুন উদ্যোগ নিয়ে আসছি বা নতুন কোনো সার্ভিস নিয়ে আসছি, এই সোশ্যাল অ্যাসপেক্ট গুলা আমাদের চিন্তা করা খুবই ইম্পর্টেন্ট আমাদের বিভিন্ন অর্গানাইজেশনের। কারণ যেই কারণে কি আমাদের আরেকটা জিনিস যেটা বোঝা লাগবে যে আমার ফ্রম এ ইউজার পার্সপেক্টিভ বা আমি বাইরে থেকে যেটা দেখি, আমি জানি না স্ট্যাটিস্টিক্স আমার জানা নাই, বাট আমার মনে হয়েছে যে অন্য যে কোনো টেকনোলজিক্যাল ইন্ট্রোডাকশনের চেয়ে আমার যেটা মনে হয়েছে যে বিকাশ বা নগদের অ্যাকসেপ্টেন্সটা ওয়াজ ভেরি ভিজিবল, যে এত ভিজিবল যে এখন মেবি ডেটা উইল বি টেলিং আস যে আচ্ছা ইউথ কতখানি ইউজ করছে বা ইউজ করছে না। বাট এখন আমি দেশে থাকি না, বাট আমি যখন দেশে যাই বা দেশে কারোর সাথে কথা বলি, সবার পেমেন্ট গেটওয়ে হলো গিয়ে বিকাশ। তো এখন আমি এই ধরনের যে এই যে এরকম একটা প্রোডাক্ট যেটা কিনা ইজি টু ইউজ, ইজি টু রেজিস্টার, এবং আপনি যেটা বলছিলেন ফাতেমা জোহরা আপা যে এটার যে একটা লিটারেসি লেভেল এবং যে বিশ্বাসটা ক্রিয়েট করা, কারণ ফাইন্যান্সিয়াল সার্ভিসের ভিতরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কি বিশ্বাসটা ক্রিয়েট করা, যে আমার টাকাটা যেটা কিনা ট্যাঞ্জেবল আমি হাতে ধরতে পাচ্ছি, টু লেট গো অফ ইট, যে এটা নিয়ে কেউ চলে যাবে না, আমি এটা আমার I can access it, I can see it, right? So এই যে ইউথের যে ইনক্লুশনটা, যে ইউথদেরকে আমরা যদি ধরে নেই যে সবার কাছে যে টাকা পয়সাটা আছে, তারা আছে বলে হয়তো লুজ করার ভয়টা একটু কম, বাট যার কিছু নাই বা যার একদম কম আছে, সো ইউথদের যেটা বলছিলেন ফাতেমা জোহরা আপা যে ইউথরা এখন অনেক অ্যাক্টিভ ফাইন্যান্সিয়ালি, তারা অনেক কাজ করছে। আগে যেরকম ছিল যে শুধু টিউশনসে তাদেরকে দেখা যেত, আর যারা কিনা একটু লেস লিটারেট বা লিটারেসি নাই তাদেরকে দেখা যেত যে তারা বিভিন্ন রকম কারিগরি কাজের মধ্যে তারা আছে। তো এখন এই লেভেলে যে মানুষগুলা, যে এদেরকে যখন আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যেটা বলছি যে মানে আর্থিক লেনদেনের অন্তর্ভুক্ত করব, সেখানে সেই উপযোগী প্রোডাক্ট কি মার্কেটে আছে, হ্যাঁ আমরা দেখছি যে মানে আপনার সাইন আপ যেটা বা রেজিস্ট্রেশন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা যেটা বলছেন যে ঠিক আছে ইজিয়ার হয়ে গেল, আমার কপি লাগছে, কিন্তু এই যে নতুন যে টেকনোলজি গুলো আসছে, যে ধরেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মনে করেন যে মোবাইল অ্যাপস টেকনোলজি, যে আমি এখানকার কথা বলতে পারবো যে এখানে যখন আমার ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য এখন কিছু কিছু ব্যাংক এত সুবিধা করে ফেলেছে যে আমার ব্যাংকে যে আমার ফর্ম ফিল আউট করার দরকার নাই, আমি ভয়েস কমান্ড দিতে পারি, আমাকে ভিডিওতে আমাকে দেখে যে আমি সেই মানুষ কিনা, আমার আইডির আমি একটা ছবি তুলে আমার ভিডিও আমি একটা দিয়ে আমি ভেরিফাই করে ফেলতে পারছি যে আমি কে, আমার আইডির সাথে আমার যে ভয়েস কমান্ডে আমি যে ফর্মটা ফিল আউট করছি সেটা আমার সাথে ম্যাচ করছে কিনা। তো এই ধরনের সার্ভিস ব্যাংকগুলা বা মানে প্রাইভেট সেক্টরের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা এই ধরনের অ্যাডেড ভ্যালু দেওয়া টাইপের অ্যাডেড ভ্যালু প্রোভাইড করে এই টাইপের কোনো সার্ভিস প্ল্যানে আছে কিনা বা হচ্ছে কিনা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মধ্যে আছে কিনা, এটা যদি আমি যদি শফিউল আলম ভাইয়ের কাছে যাই যে আপনি মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করছেন, আপনাদের এই ধরনের অ্যাভেইলেবিলিটি কি আপনারা চিন্তা করছেন কিনা বা কোনো কিছু আছে কিনা? থ্যাংক ইউ আপনাকে। জি অবশ্যই চিন্তা করছি আমরা, এবং আমরা কাজ করছি কিছু কিছু ক্ষেত্রে। যেমন আমাদের সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে যদি আমি বলি যে আমাদের একটি সোশ্যাল এন্টারপ্রাইজ, আমাদের বেশ কয়েকটা সোশ্যাল এন্টারপ্রাইজের ভিতরে একটা সোশ্যাল এন্টারপ্রাইজ আছে যেটার নাম হচ্ছে হোম এন্ড কমিউনিটি কেয়ার।
তো এই জায়গাটাতে হচ্ছে বেসিক্যালি আমরা কেয়ার গিভার দিয়ে থাকি এল্ডার পিপলসের জন্য। তো এখানে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে মানে কেয়ার গিভারের একটা বেশ বড় চাহিদা রয়েছে, এবং এই জায়গাটাতে আসলে খুব একটা মানে সাপ্লাই বা যোগান এই জায়গাটাতে খুব একটা নাই, যারা নাকি খুব ভালো কেয়ার গিভার সাপ্লাই করতে পারে বা দিতে পারে। তো তখন আমরা দেখলাম যে আসলে আমাদের মনে হয় একটা ট্রেনিং ইনস্টিটিউট করা উচিত, যেখানে নাকি আসলে আমরা এই ধরনের কেয়ার গিভারদেরকে আসলে নিয়ে এসে তাদেরকে ট্রেনিং দিয়ে এরকম ভাবে আমরা তাদেরকে এমপ্লয়মেন্ট বা জব করতে পারি, শুধুমাত্র দেশেই না, দেশের বাইরেও। তো সেই ক্ষেত্রে আমরা সাজেদা ফাউন্ডেশনের একটা উদ্যোগ নিয়েছি অলরেডি কেয়ার গিভার একটা ইনস্টিটিউট করার জন্য। পাশাপাশি আমাদের সাজেদার মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম থেকে আমরা অন্য আরেকটি কেয়ার গিভার ইনস্টিটিউটের সাথে আমরা একটা এমওইউ করতে যাচ্ছি, যেখানে আমাদের যে সমস্ত ইউথ পিপলরা হচ্ছে যে এই ধরনের কেয়ার গিভার ইনস্টিটিউটে আসলে ট্রেনিং দিতে আসবে, তাদেরকে একটা ছোট একটা ট্রেনিং ফি দিতে হয়। তো অনেক সময় দেখা গেছে যে এই ট্রেনিং ফিটা অনেক ক্ষেত্রে অনেকে জোগাড় করতে পারে না, কারণ এটা 3 মাস 6 মাস মেয়াদে একটা ট্রেনিং হয়ে থাকে। তো তখন আমরা তাদেরকে এই ট্রেনিং ফিসটা এজ এ মাইক্রোফাইন্যান্সের লোন থেকে আমরা তাদেরকে প্রোভাইড করবো, এরকম একটা এমইউ করছি আমরা। পাশাপাশি হচ্ছে যে আমাদের মাইক্রোফাইন্যান্সের সাজেদা ফাউন্ডেশনে প্রায় 4.5 লক্ষ সদস্য আছে। তো এই সদস্যদের ভিতরে একটা বড় গ্রুপ অফ পিপল আছে যাদের ছেলে মেয়েরা আসলে এসএসসি পাস বা এইচএসসি পাস, তারা হয়তো বা এমপ্লয়মেন্টের জন্য খুঁজছে। তো আমরা আমাদের সাজেদার যে কেয়ার গিভার যে ইনস্টিটিউট আছে সেখানে আমাদের সকল মানে শাখাগুলোতে যেখানে নাকি মাইক্রোফাইন্যান্সের মেম্বাররা আসে, সেখানে আমরা সব জায়গাতে আমরা একটা প্রচার করেছি যে তাদের ছেলে মেয়ে কেউ যদি এরকম এসএসসি পাস বা অ্যাবভ হয়ে থাকে এবং তারা কেউ যদি এরকম কেয়ার গিভার হিসাবে তাদের ট্রেনিং দিয়ে তারা যদি এরকম এমপ্লয়মেন্ট বা জব প্লেস করতে চায়, তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং আমরা তাদেরকে হেল্প করব। তো এই ধরনের কিছু কিছু ইনিশিয়েটিভ গুলো আমরা সাজেদার পক্ষ থেকে নিচ্ছি। তো আমি এখানে স্টপ করব। থ্যাংক ইউ। ফাতেমা জোহরা আপা, আপনি যদি কিছু অ্যাড করতে চান যে আপনারা কি ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছেন বা কি ধরনের পাইপলাইনে কাজ আছে। ওকে, গ্রেট। একটু আপনার কথা থেকে একটু ট্রেল করে বলি, সেটা হচ্ছে কি আপনি যে বলছিলেন যে বিদেশে একটা অ্যাকাউন্ট খোলা ইজ ভেরি ইজি, ইটস লিটারালি ওয়ান ট্যাপ অ্যাওয়ে। সো এই জিনিসটা কিন্তু একটা ইকোসিস্টেমের উপরে ডিপেন্ড করে। আপনারা হয়তো সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে পুরো জিনিসটা ট্যাগিং হয়ে যাচ্ছে। আমাদের দেশে এই কাজটা শুরু হয়েছে এবং আলহামদুলিল্লাহ মানে মাশাআল্লাহ অনেক প্রগ্রেস কিন্তু অনেক বেশি। মোর সো এই 2020 কোভিড এর পর থেকে আমাদের ডিজিটাল ইনক্লুশন বা অ্যাকসেপ্টেন্সটা এত বেশি হয়েছে, ব্যাংকিং যে অ্যাপগুলা দে আর অ্যাকচুয়ালি ভেরি ইজি টু ইউজ দিস ডেজ। এখনো হয়তো হ্যাঁ চেক কালেক্ট করতে হয়তো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কালেক্ট করতে আমার হয়তো ফিজিক্যালি ব্যাংকে যেতে হচ্ছে, বাট দেন এগেন অনেক বেশি ইজি হয়ে এসছে। আই রিমেম্বার যখন বিকাশ এসেছিল তখন হচ্ছে ফিজিক্যালি ফর্ম ফিল আপ করে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয়েছে, এখন কিন্তু জাস্ট এনআইডি কার্ডের ছবিটা তুলে দিলেই হয়ে যাচ্ছে। সো ওই ইন্টিগ্রেশন গুলো আসছে এবং ইউথদের ইন্টিগ্রেশনটা হচ্ছে। ইউথ নিয়ে যেহেতু কথা হচ্ছে, একটা কথা বলি, সেটা হচ্ছে কি আমরা রিসেন্টলি একটা স্টাডি করেছিলাম এই ফিনান্সিয়াল ইনক্লুশন নিয়ে। সেটা হচ্ছে গিয়ে আন্ডারসার্ভড যেই পপুলেশনটা যারা হচ্ছে কি ইনফর্মাল গার্মেন্টস এ কাজ করে, আমরা কেরানীগঞ্জে জিন্স পল্লিতে একটা কাজ করেছিলাম। সো ওখানে আমরা দেখছিলাম যে ফিনান্সিয়াল ইনক্লুশন দিয়ে মডার্ন স্লেভারিটা কিভাবে করে রিমুভ করা যায়, বিকজ ওখানটাতে যেহেতু ইনফর্মাল সেক্টর, ওখানে অনেক বেশি আপনার চাইল্ড লেবার এন্ড এভরিথিং আছে। সো ওই কমিউনিটিতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ওরা ওদের স্যালারিটা উইকলি পায় এবং যতটুকু পাওয়ার কথা তার থেকে কম পায়, কারণ হচ্ছে গিয়ে দ্যাট ইজ দি ওনার্স ওয়ে অফ হোল্ডিং অন টু দেম। যেটা করে যে বছর শেষে যখন চাঁদ রাত হবে, বিকজ অবভিয়াসলি ঈদের টাইম ওদের সেল সবচেয়ে বেশি হয়, চাঁদ রাতে ফুল যতটুকু সেভড অ্যামাউন্ট থাকে ওটা নিয়ে ওরা হয়তো বাড়ি যায়। দ্যাট ইজ হাউ দে হোল্ড অন টু দেম। সো আমরা চেষ্টা করলাম এবং হচ্ছে ওদের ওই সবকিছু ভেরি ক্যাশ হ্যান্ডেল, সবকিছু হ্যান্ড টু হ্যান্ড হয়। তো আমরা চেষ্টা করলাম যে এদেরকে কিভাবে করে ইনক্লুশনে আনা যায়। সো উই ডিসাইডেড যে জাস্ট একটা পাইলটিং করার জন্য ওদের স্যালারিটা ওয়াই ডোন্ট উই ট্রাই টু ডিসবার্স দ্যাট থ্রু আ ডিজিটাল ওয়ালেট। সো কিছু ফ্যাক্টরিজ নিয়ে ওদের ডিজিটাল ওয়ালেটটা আমরা যখন ডিস্ট্রিবিউট করার চেষ্টা করলাম, তখন দেখলাম যে আমরা 3টা ফ্যাক্টরি স্যাম্পল নিয়েছিলাম। এমপ্লয়ীদের কাছে যেয়ে দেখলাম এমপ্লয়ীদের নেই, এমপ্লয়ি আইডি কার্ড নেই, ওটা আমরা বানিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে রকেটের অ্যাকাউন্ট খুলবো, রকেটের অ্যাকাউন্ট খুলতে যেয়ে দেখলাম যে ওদের কিন্তু আন্ডার এজ যারা, অবভিয়াসলি ওদের আমি ইনক্লুড করতে পারিনি এটার মধ্যে। সো 18 and above যারা, তাদেরকে আমি ইনক্লুড করতে পারবো।
18 and above মেজরিটিরই এনআইডি ছিল না, হয়তো কোনো কারণে করা হয়নি বিকজ এরা মেজরিটি ঢাকার বাইরে থেকে আসে। সো এনআইডি ছাড়া কি আছে, বার্থ সার্টিফিকেট দিয়ে ডিজিটাল ওয়ালেট করা যায়, কিন্তু আমি করতে যেয়ে দেখলাম যে মেজরিটি মানুষেরই বার্থ সার্টিফিকেটটা ন্যাশনাল গভর্নমেন্টের যে ডিজিটাল সিস্টেম আছে ওখানে আপডেটেড না। সো আনটিল এন্ড আনলেস ইটস রিফ্লেক্টেড অন দ্য সিস্টেম, I cannot add that person for the digital service. So থাকার পরেও কিছু ছোট ছোট গ্যাপ আছে যেটার জন্য আমি চেয়েও ওকে কিন্তু ইনক্লুড করতে পারিনি। সো ইস্যুস বের করার পরে হয়তো ইন দ্য লং রান ইফ আই হ্যান্ড হোল্ড করে এই প্রবলেমস গুলো যদি সলভ করি, ডকুমেন্টেশনের যে গ্যাপগুলা, সেই ক্ষেত্রে হয়তো জিনিসটা ইজ হয়ে আসবে। সো এভাবে হয়তো আমরা আমাদের স্টাডিতে এই জিনিসটা দেখেছিলাম। মহিলাদের কথা যেখানে হচ্ছিল, মহিলাদের মধ্যে যেটা আমি দেখেছি, একটা ছোট এক্সাম্পল, একজন মহিলা আমাকে বলছিল ইট ওয়াজ অ্যাবাউট ওই ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড হচ্ছে কি লিগাল লিটারেসি, এরকম একটা সেটআপ, একটা ট্রেনিং ছিল। সো একজন মহিলা আমাকে জিজ্ঞেস করতেছে যে ওনার জমি আছে, উনি ওনার জমিটা বিক্রি করতে চাচ্ছে, কিন্তু জমিটা এখনো ওনার নামে ট্রান্সফার হয়নি, ওনার ভাইয়ের নামে দলিলটা। তো সে বলছে যে আমার ভাই কি আমার জমি বিক্রি করে দিতে পারবেন অন বিহাফ অফ মি, এবং টাকাটা কি আমার ভাই, মানে উনি বুঝতেছিলই না হাউ উড শি ডু ইট, এন্ড শি ওয়াজ অ্যারাউন্ড দি এজ অফ 18 and 20 এই ব্র্যাকেটে। সো উনি কিন্তু আমাদের ইউথ পপুলেশনের মধ্যেই পড়ে, কিন্তু ওনার কিন্তু ওই লিটারেসিটাই নাই যে হাউ শুড শি ডু ইট। সো আমাদের এডুকেশনাল সিস্টেমে এই ফিনান্সিয়াল এডুকেশনটা ইনবিল্ড করা ইজ ভেরি ইম্পর্টেন্ট ছোটবেলা থেকে। কারণ আমাদের অনেকে হয়তো ছোটবেলা মাটির ব্যাংক কিনে দেওয়া হয়েছিল, 2 টাকা করে জমাও, that will help you have a saving habit. So ওই এডুকেশন গুলো থাকলে তখন যেটা হয় যে একটা মানুষের সেভিং টেন্ডেন্সি আসে, একটা মানুষের হয়তো মাথায় আসে যে হ্যাঁ আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার, আমার হয়তো একটা বিকাশ হলো একটা দরকার, এবং তখন হয়তো যারা একটু vulnerable আছে they can actually safeguard themselves যখন খুব ডিফিকাল্ট সিচুয়েশনস আসে। সো ইন দ্যাট কেস আমার কাছে এই জিনিসটা মনে হয় যে প্রায়োরিটি হিসেবে লিটারেসিটা এখনো there is a very big scope for literacy and awareness। কারণ আপনি সোশ্যাল একটা কথা বলেছিলেন যে বাচ্চাদেরকে শিখালে বাচ্চারা বেশি পেকে যাবে, বাট ওই শিক্ষাটা না দিলে সামনে ফিউচারে কি আছে ওটার জন্য কিন্তু he or she is not getting ready। সো ওটার জন্য রেডি করাটা is also a very big responsibility from our end। তো social awareness এবং financial literacy is very important। So I would stop. Thank you so much. Honorable Raihan sir, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনার কিছু অ্যাড করার থাকলে। আমি জাস্ট দুটো ইনিশিয়েটিভের কথা বলবো। একটি হচ্ছে হিসাব টেকনোলজি, ওরা কাজ করছে ভয়েস ব্যাংকিং সার্ভিস নিয়ে আসার জন্য। তো এটা কিছু কিছু এনজিও এমএফ এর সঙ্গে এক্সপেরিমেন্ট হচ্ছে। আমার ধরনের একটা বিপ্লব আনবে যারা লো লিটারেসি মানে ফর্মাল লিটারেসি আছে তাদের জন্য। আমরা ওনাদের সঙ্গে কাজ করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনটা আছে, ভয়েস ইঞ্জিন, ওটাকে আরো ইমপ্রুভ করার জন্য। আরেকটি আমরা যেটা করছি আইসোশাল থেকে, যে মেয়েদের জন্য স্পেশাল ক্রেডিট স্কোরিং মডেল, যে মডেলটা যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কিংবা ডিএফএস ইউজ করতে পারবে। যখন বলছি নারীদের জন্য, এটাও কিন্তু মনোলিথিক না, মানে এখানেও কিন্তু অনেক ভ্যারিয়েশনস আছে, ডিফারেন্ট গ্রুপ অফ উইমেন। একজন আরবান উদ্যোক্তা, একজন রুরাল উদ্যোক্তা কিংবা হাউস ওয়াইফ, তাদের কিন্তু ইউসেজ প্যাটার্ন এক না। আবার ইউথদেরও কিন্তু ইউসেজ প্যাটার্ন, তাদের বিহেভিয়ার কিন্তু বিভিন্ন। এগুলোকে মাথায় রেখে আমরা অলমোস্ট শেষের দিকে খুব শীঘ্রই আমরা পাইলট করতে পারবো। আইডিয়াটা হলো যে যাদের ডিএফএস অ্যাকাউন্ট আছে এবং মোবাইল স্মার্টফোন আছে, তাদের কিছু ডেটার ভিত্তিতে একটা অটোমেটিক স্কোর তৈরি হবে এবং তারা জানতে পারবেন তাদের মানে ক্রেডিট লিমিট কত তারা পেতে পারেন, এবং তারা চুজ করতে পারবেন যে কোন ব্যাংকে লোনটা নেবেন, এবং ওই তাকে আলাদা করে প্রত্যেকবার ব্যাংকে ওই টাকাটা ইউজ করার জন্য পারমিশন নেওয়া কিংবা এগুলো কিছু করতে হবে না। জাস্ট যখন উনি কোনো পেমেন্ট করছেন, ট্রান্সফার করছেন, তার ওয়ালেটে যদি যথেষ্ট টাকা না থাকে, তখন উনি তার ওই যে স্কোর যেটা দেখাচ্ছে যে তার ক্রেডিট লিমিট 18,000 টাকা, ওইখান থেকে অটোমেটিক্যালি খরচ করতে পারবেন। সো এটা আমরা আনতে চাচ্ছি খুব শীঘ্রই, এবং এসএমই ফাউন্ডেশনের সঙ্গে আমরা এটা নিয়ে যৌথভাবে কাজ করছি। আশা করছি there will be some positive changes for accessing small financial support, যেটা মাইক্রো উইমেন এন্টারপ্রেনারদের জন্য খুব জরুরি। সো এটুকু অ্যাড করতে চাই। Thank you. Really
রিয়েলি ইন্সপায়ারিং। একটা জিনিস যেটা আপনি বললেন যে ক্রেডিট কথাটা আসলো, সেই জন্য কথাটা মাথায় আসলো যে ক্রেডিট চেক করার যে ব্যাপারটা, ক্রেডিট বিল্ড করার যে ব্যাপারটা, এটা কিন্তু উন্নত বিশ্বে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ বলেন, যে কোনো ব্যাপারেই আপনি যখন কোনো কিছু করতে যাবেন, আপনি বিজনেস শুরু করতে যাবেন বা আপনি একটা লোন নিতে যাবেন বা যে কোনো কিছু আপনি ফাইন্যান্সিয়ালি করতে যাবেন, ক্রেডিট হিস্ট্রি বিল্ড করাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যে আপনার ক্রেডিট স্কোর কত। হ্যাঁ, যে আপনি একটা লোন নিবে, সেই লোনটা আপনাকে দেয়া হবে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হলো গিয়ে যে আপনার ক্রেডিট হিস্ট্রির উপরে কিন্তু দেওয়া হয় যেটা কিনা যে আপনার ইন্টারেস্ট রেটটা কিরকম হবে, আপনাকে লোনের অ্যামাউন্টটা কি দেওয়া হবে। এখন আপনি যেহেতু বললেন যে একটা স্কোরিং এর ব্যাপার যেটা বললেন ডক্টর রায়হান, যে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা জায়গাতে যে এতদিন, আমি এখন জানি না, মেবি চেঞ্জ হয়েছে, আই এম রিয়েলি সরি ইফ আই এম নট আপডেটেড, যে আমাদের যে একটা ব্যাকগ্রাউন্ড চেক, থানা পুলিশ ভেরিফিকেশন এন্ড এই ধরনের যে ব্যাপারগুলো আসে, এটার থেকেও আমার যেটা মনে হয় যে ক্রেডিট হিস্ট্রি বিল্ড করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইট মেক্স ইউ রেসপন্সিবল। কারণ ক্রেডিট হিস্ট্রিটা আপনাকে কি করছে, আপনি একটা ক্রেডিট কার্ড ইউজ করছেন, ক্রেডিট কার্ড বা যে কোনো রকম লোন আপনি নিচ্ছেন, সেটা আপনি কত রেগুলারলি পে অফ করছেন, নট নেসেসারিলি ফুললি পে অফ করছেন, বাট আপনার যে ইনটেন্টটা, সেইটা যে রেগুলারিটি, আপনি যেটা বলেছেন যে আপনি এত কিস্তিতে আপনি দিবেন, সেটা দিচ্ছেন কিনা, আই এম শিওর এটা মাইক্রো ফাইন্যান্সিং এর ভিতরে আছে, বাট এটাকে ফোর ফ্রন্টে নিয়ে আসা এবং ছোটবেলা থেকে বলতে যখন আপনার প্রাপ্তবয়স্ক হবেন, যে এই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস গুলো অ্যাভেইল করতে পারছেন, ওই টাইমটা থেকে এই রেসপন্সিবিলিটিটা ক্রিয়েট করা খুবই ইম্পর্টেন্ট, যে আমি ডিফল্টার হব না। কারণ পরবর্তীতে আমার এই ছোট ছোট লোন গুলা বা আমার এই ছোট ছোট ট্রানজাকশন গুলা উইল বি বিল্ডিং মাই ক্রেডিবিলিটি, যে যখন আমি কোনো কিছু করতে যাব বা আমি একটা বড় লোন নিতে যাব, আমি একটা বাসা কিনতে যাব বা আমি একটা জমি কিনতে যাব, প্রত্যেকটা জায়গাতে I will be responsible for my credit history. So আমার মনে হলো যে আমি এটা অ্যাড করি। So I will move forward with the literacy barriers or literacy scope. Bangladesh Bank, আমি জানি না, I was researching before I agreed to moderate this session, যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কিন্তু বেশ কিছু টেক্সট, ডিজিটাল ডিজিটাল লিটারেচার, বিভিন্ন রকম ইনফরমেশন আছে এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কিভাবে আপনার এই ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো অ্যাভেইল করা হবে, কিভাবে কি হচ্ছে কি না হচ্ছে এই ব্যাপারে। এখন এটাকে মাস মার্কেটে কিভাবে নিয়ে যাওয়া যায়, এবং আপনাদের মতন যারা সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশন গুলাতে আপনারা আছেন, আপনারা কিভাবে এটাকে how do you plan to carry it forward and work with the educational system to এটাকে রোল আউট করার জন্য? আমি প্রথমেই যাই শফিউল আলম ভাইয়ের কাছে। বেসিক্যালি হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আসলে মানে আমরা যারা উন্নয়ন সংস্থায় কাজ করি, আমরা অনেকেই ট্রাই আউট করেছি আমাদের মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের থ্রুতে আমাদের উইমেন এন্টারপ্রেনারদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেসি দেওয়ার জন্য আর কি। তো যেটা আমরা মানে আমাদের প্রেজেন্ট যে প্র্যাকটিসটা বা যেটা আমরা সাজেদা ফাউন্ডেশন থেকে করে থাকি আর কি, যে কোনো একটা সদস্য যখন নাকি আমাদের কাছ থেকে একটা ঋণ নেয়, সো তার ঋণটা নেওয়ার পূর্বেই তাদেরকে আমরা একটা প্রি ডিসবার্সমেন্ট ওরিয়েন্টেশন করে থাকি আর কি। সো ওই প্রি ডিসবার্সমেন্ট ওরিয়েন্টেশনে আমরা একটু মোটামুটি তাকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে আসলে সে যে কাজটুকু করছে সেই কাজটুকু করার সময় তার যেই ধরনের হচ্ছে ফাইন্যান্সিয়াল থিংস গুলো তাকে হচ্ছে মানে সংরক্ষণ করে রাখতে হবে,
এই যে অ্যাকাউন্টিং জিনিসগুলা সে কিভাবে তার ব্যবসায়ের রেভিনিউ গুলা কিভাবে সে জট ডাউন করবে, কিভাবে তার এক্সপেন্ডিচার গুলা কিভাবে জট ডাউন করবে, এবং ডে এন্ডে সে কিভাবে এটা জেড টেনে সে কিভাবে হচ্ছে যে তার ব্যবসায় কতটুকু লাভ হলো না ক্ষতি হলো এই জিনিসগুলো করবে। সে পরবর্তীতে যখন নাকি কোনো কিছু মাল কিনবে সে মালগুলো কেনার ক্ষেত্রে তখন এগুলাকে কিভাবে এই এই হিসাবগুলোকে সে কিভাবে সংরক্ষণ করবে। তো এই বিষয়ে আমরা মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি আর কি। বাট আমাদের আজকের যে আসলে ওয়েবিনারের যে আসলে মূল প্রতিপাদ্য বিষয় যে আমাদেরকে আমাদের ইয়ুথদেরকে নিয়ে, তো এই জায়গাটাতে আমরা দেখি আমরা যারা নাকি আসলে কিছু কিছু ক্ষেত্রে ইয়ুথদেরকে নিয়ে কাজ করি সেই জায়গাতে আমরা অনেক সময় দেখি যে অনেক ইয়ুথদের অনেক চমৎকার আইডিয়া আছে তাদের ব্যবসায়ী, বাট তারা অনেক ক্ষেত্রেই মানে অনেকেই আসতেছে নতুন নতুন আইডিয়া নিয়ে, বাট খুব কম সংখ্যককে আমরা বর্তমানে দেখি যারা নাকি সাফল্য পাচ্ছে বা সাকসেস হচ্ছে। এবং এইটার পিছনে আমার ব্যক্তিগত ধারণা যে আমি যেটা দেখেছি যে তাদের আসলে এই ফাইন্যান্সিয়াল লিটারেসির যে ল্যাক অফ নলেজ আছে এইটার কারণেই বেসিক্যালি তারা অনেক ক্ষেত্রে আসলে জিনিসটাকে সাকসেসফুল করতে পারছে না। কারণ হচ্ছে যে সে যখন নাকি আইডিয়াটা জেনারেট করে তখন নাকি সবার কাছে শোনায়, সবাই বলে খুব ভালো আইডিয়া, কিন্তু যখন নাকি সে এটা নিয়ে মাঠে নেমে যায় তখন আসলে মানে সে মনে হয় যে গভীর সমুদ্রে পড়ে যায় যে আসলে থেকে আমার এই ফাইন্যান্সিংটা আসবে, এটা থেকে কিভাবে রেভিনিউ জেনারেট হবে, এই রেভিনিউটাকে আমি করে আমার এক্সপেন্ডিচার গুলোকে ফুলফিল করে তারপর আমি কিভাবে আসলে নিজেকে গ্রো করবো বা ব্যবসাটাকে কিভাবে আরো গ্রো করবো, আমার যে টাকাটা লাভ হচ্ছে সেটাকে আমি কতটুকু রিটেন করবো, কতটুকু আমি হচ্ছে ডিস্ট্রিবিউট করবো। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের ইয়ুথদের আসলেই একটু ল্যাক অফ নলেজ আছে। এই জায়গাটাতে আমি যদি তোমাকে একটু বলি যে বর্তমানে আমাদের অনলাইনে অনেক ভালো ভালো কিছু মানে এডুকেশনাল প্ল্যাটফর্ম চলে আসছে। আমরা একসময় শুধু খান একাডেমির কথা চিন্তা করতাম, কিন্তু এখন প্রেজেন্টলি কিন্তু আমাদের দেশেই অনেক ভালো ভালো কিছু এডুকেশনাল প্ল্যাটফর্ম হয়ে গেছে এবং মোস্টলি তারা চেষ্টা করে ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথস এগুলাকে বেশি প্রাধান্য দেওয়ার জন্য। বাট তার ভিতরেও কিছু কিছু আছে প্ল্যাটফর্ম যারা নাকি চেষ্টা করছে যে এই ফাইন্যান্সিং বা ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়েও কাজ করার। তো আমাদের ইউথদেরকে আমি বলবো যে আসলে তারা তাদের আইডিয়া ভালো, সবকিছু ভালো, হয়তো বা ইমপ্লিমেন্টেশনও ভালো, কিন্তু তাদের এই আইডিয়াটাকে বা তাদের এই এন্টারপ্রাইজটাকে ফর লং পিরিয়ড অফ টাইম এটাকে নিয়ে যাওয়ার জন্য যে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা লাগবে সেটা যদি তাদের না থেকে থাকে কোনো সমস্যা নেই, তারা এই ধরনের এডুকেশনাল প্ল্যাটফর্ম গুলো দেখতে পারে। অনেকেই দেখা গেছে যে শুধুমাত্র ইউটিউবে অনেক ভালো ভালো কিছু মানে ভিডিও ক্রিয়েটর আছে যারা নাকি অনেক ভালো ভালো ভিডিও ক্রিয়েট করে ছাড়ছে, তাদের গুলো দেখতে পারে। বাট আমি বলবো যে অনেক জায়গাতে এগুলার আসলে ইউটিউবের এগুলোর রেফারেন্স অনেক সময় ভালো হয় না, বাট এমনিতে চলে আসে হয়তো ভিউজ বেশি। কিন্তু এই ধরনের এডুকেশনাল প্ল্যাটফর্ম যেগুলো আছে বাংলাদেশে, তো এই ধরনের প্ল্যাটফর্ম গুলো ইউজ করে তারা আসলে আমার মনে হয় যে এই লিটারেসিটা গুলো নিতে পারে এবং নিয়ে তাদের ব্যবসায় তারা এগুলো লাগাতে পারে বা তারা যে আইডিয়াটা নিয়ে কাজ করছে সেখানে তারা এটাকে সম্পৃক্ত করতে পারে। তাহলে আমার মনে হয় যে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসির যে গ্যাপটা আছে এটা সামনের দিকে আরো বেটার হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি এটা খুবই একটা ভালো বলেছেন, ভালো কথা বলেছেন যে আমাদের এখন যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে, কন্টেন্ট ক্রিয়েটররা যারা আছে তারা they can play a huge role in this literacy. আপনার মানে কোলাবোরেশন করে যে এই যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে গভর্নমেন্টের সাথে কোলাবোরেশন করে they can have a huge impact কারণ তাদের যে ফ্যান ফলোয়ার এবং they know the language youth speak, রাইট? সো এই লিটারেসির ক্ষেত্রে আমরা যেটা বলি যে এখন আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স বলি, আমরা কন্টেন্ট ক্রিয়েটার্স বলি, I think যে we should be using them to take this literacy to the rural level. কারণ আমি যেটা দেখি দূরে থেকে সেটা হলো গিয়ে doesn't matter wherever মানে mass public is, these content creators can actually reach them. So এটা একটা খুবই ভালো কথা বলছেন যে মানে তাদের সাথে কাজ ইউথ দিয়ে ইউথকে হেল্প করা, বেসিক্যালি ইয়াঙ্গার জেনারেশনকে হেল্প করা। আমি নেক্সট যে ইয়াটাতে ডিসকাশনে যেতে চাই সেটা হলো গিয়ে আমি একটু কম্বাইন করব জিনিসটা, সেটা হলো গিয়ে আমাদের ইকোনমির একটা অনেক বড়
পার্ট হলো গিয়ে আমরা যাদেরকে বলি রেমিটেন্স যোদ্ধা বা আমাদের human export বা human resource export. Let's not say human export because it sounds absolutely wrong. human resource export আমরা যেটা করি এখন এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এবং এটা কিন্তু majority young people they are leaving the country, right? So আমরা যেটা খুব কমনলি এবং খুব বেশি শুনি যে সর্বস্ব হারিয়ে তারা যায়, বা এই যে তারা জমি জমা সবকিছু বিক্রি করে সর্বহারা হয়ে তারা দেশের বাইরে যায়, এবং just to earn the money and get it back to their family, to serve their family. কারণ তাদের যেটা মেবি ছোট ছোট অ্যাসেটস আছে যেটা কিনা লিকুইড করে তাদের এখানে জীবিকা ধারণ করা বা আর্ন করা সম্ভব হচ্ছে না, যেটা বিক্রি করে সে কিনা ইনভেস্ট করছে তো মানে গো অ্যাব্রড। এখন প্রবলেম যে জিনিসগুলো আমরা দেখি ইন জেনারেল আইজ, যে এই যে তারা যাচ্ছে, এক নাম্বার কথা হলো গিয়ে তাদের কোনো অ্যাসেটস নাই। যেহেতু তাদের কোনো অ্যাসেটস নাই, যাওয়ার পরে দে আর স্টাক বিকজ দে কান্ট কাম ব্যাক, ডাজন্ট ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন ইজ। হ্যাঁ, সো ওখানে তারা দে আর গেটিং স্টাক in the hands of their employer, sometimes in the hands of the process, এবং ওই যে আমি ফেরত গেলে আমার ফ্যামিলিকে কে দেখবে। এখন আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা আমরা কি এরকম কোনো কিছু, কারণ এখানে অনেক কিছু চলে আসে যে কারণে বললাম যে কম্বাইন, যে এক নাম্বার হলো গিয়ে কোনো প্রোডাক্ট কি ইন্ট্রোডিউস করা যায় কিনা যাতে করে এই গ্রুপ অফ ওয়ার্কারদেরকে উই ক্যান সাপোর্ট দেম, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো গিয়ে যে কোন রকম কোনো বীমা বা ইন্স্যুরেন্স যেটা কিনা তাদেরকে সাপোর্ট করবে, যে which will give them the কি বলে কনফিডেন্স যে I am not losing everything. কারণ even after going abroad while working they're sending back the money, তাদের যেটা হচ্ছে সেটা হলো কি অনেক সময় দেখা যাচ্ছে অনেকের কিন্তু টাকা পয়সা নিজের আত্মীয় স্বজনই মেরে দিয়ে চলে যাচ্ছে, তাদের কিছু থাকছে না। সো এই যে একটা কি বলে এই যে একটা সার্কেল, ভিশাস সার্কেল আমরা তাদেরকে ফেলছি, আমাদের ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসরা মিলে এটার কি একটা কোনো তাদেরকে সাপোর্ট করার জন্য, দ্যাট গ্রুপ অফ ইউথকে সাপোর্ট করার জন্য কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসেস আছে কিনা মার্কেটে, বা কোনো কিছু করা সম্ভব কিনা? আমি যদি ফাতেমা জোহরা আপার কাছে জিজ্ঞেস করি, আপনি যদি কিছু অ্যাড করতে পারেন। সার্ভিসেস বলতে আপা রেমিটেন্স ইনফ্লো যে আসছে এই জিনিসটা রিসিভ করার একটা বড় একটা সার্ভিস আছে, বাট সমস্যা হচ্ছে যে আমাদের আপনি যেটা বললেন যে হিউম্যান এক্সপোর্ট বিশাল বড় একটা কমিউনিটি, কিন্তু বিশাল বড় একটা গ্রুপ, বাট আনফর্চুনেটলি এরা মেজরিটি খুব ইনফর্মাল চ্যানেল দিয়ে পুরা কাজটা হয়। সো এই জন্য চাইলেও এদেরকে কিন্তু এই ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সিস্টেমের মধ্যে আনা, ইন্স্যুরেন্সের মধ্যে আনা এই জিনিসটা পসিবল হয় না। কারণ ওনারা যদি একটা প্রপার চ্যানেলের থ্রুতে যেত, ওনাদেরকে তখন কিন্তু ইজিলি ওনাদেরকে একটা ছোট্ট করে হলো একটা ফিনান্সিয়াল একটা এডুকেশন দিয়ে কিন্তু পাঠানো যেত, যে তুমি যখন যাচ্ছ তুমি টাকাটা এভাবে করে পাঠাবা, তুমি তোমার টাকাটা এভাবে করে সেভ করবা, এই জিনিসটা। এবং আপনি ইন্স্যুরেন্স রেমিটেন্স ইন্স্যুরেন্সের কথা যেটা বললেন, দিস ইজ something very important, but আমাদের দেশে ইন্স্যুরেন্সের penetration is literally below 1%, very untapped, কিন্তু this is something that have got huge potential of growing. কিন্তু দেখা যাচ্ছে যে ওই যেটা বললাম যে যেহেতু ওরা খুব ইনফর্মাল চ্যানেল দিয়ে যায়, এই জন্য কিন্তু এদের মধ্যে ট্যাপ ইন করা যায় না। সো এখানে গভর্নমেন্ট লেভেলে বা পলিসি লেভেলে অনেক বড় একটা ফাংশন চলে আসে যে এরা ফর্মাল সেটআপে গেলে তখনই হয়তো এদেরকে ইনক্লুড করা সম্ভব হবে, না হলে ইট গেটস ডিফিকাল্ট আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমার নেক্সট কোয়েশ্চেনটা কিছুটা আপনি বলে দিয়েছেন যে যে গভর্নমেন্টের যেই রোলগুলা থাকতে পারে ইন মোবিলাইজিং দিস কাইন্ড অফ মেন্টালিটি টুয়ার্ডস ইউজিং দিস সার্ভিসেস দ্যাট আর দেয়ার, যে এই যে আপনি বলছেন যে ইন্স্যুরেন্স আনট্যাপড, তারপরে হলো গিয়ে এই যে মনে করেন যে হিউম্যান রিসোর্স এক্সপোর্টের যে ব্যাপারটা যে চ্যানেল দিয়ে যাচ্ছে, কারণ আমরা কিন্তু I definitely feel that if this channel is formalized, legalized and brought under this infrastructure,
the government and the Bangladesh Bank will be benefited greatly কারণ অনেক amount of remittance আমরা definitely we are getting the remittance but অনেক কিছু কিন্তু আমরা মিস আউট করে যাচ্ছি সো আমাদের কিছু কোয়েশ্চেনস আছে আমাদের ফেসবুক লাইভ সেশনে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং কিছু কোয়েশ্চেনস আমরা পেয়েছি সো আমরা যদি একটা করে সেই কোয়েশ্চেন কিছুটা নেই আমরা শেষ করার আগে that would be really helpful so আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো গিয়ে does MFS savings account function have the potential to include more urban female working class population? Can educational sessions taken by fintech companies in workplaces like garments increase the rate of female inclusion? প্রশ্নটা করেছেন আসিফ খান উল্লাস সো আমি যদি এই কোয়েশ্চেনটা অনন্য রায়হান ভাইকে বলি যে আপনি যদি আমাদেরকে একটু এই ব্যাপারে বলেন না ডেফিনেটলি আমি মনে করি যে এটা একটা বিরাট সম্ভাবনা আছে এবং কাজ কিন্তু অনেকগুলো হচ্ছে আমার ধারণা শফিউল ভাই হয়তো অ্যাড করবেন তার নিজস্ব কর্মকাণ্ড থেকে অনেকগুলি পাইলট চলছে এগুলো নিয়ে আমি বেশ কিছু উদ্যোগের কথা জানি যেখানে শুধু গার্মেন্টস ওয়ার্কার না আপনার হোম মেকারদের জন্য মানে হোম মেডদের জন্য কিন্তু এরকম ফিনান্সিয়াল ইনক্লুশন প্রোগ্রামের এক্সপেরিমেন্ট চলছে ডিএফএস নিয়ে তো আমার ধারণা যে এগুলো থেকে যে ফলাফলগুলো পাওয়া যাবে তার ভিত্তিতে বড় স্কেলে অনেক প্রোগ্রাম শুরু করা যাবে থ্যাংক ইউ আরেকটা কোয়েশ্চেন আছে একটু যদি আমাকে টাইম দেন not very pro at this so the next one is the concept of financial inclusion popular amongst the rural communities of Bangladesh? What role does the perception of the rural residents play in the current gap of financial inclusion between rural and urban youth population? Questionটা করেছেন মৌমিতা মল্লিক শফিউল ভাইকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি যদি একটু আমাদেরকে এটার ব্যাপারে বলেন আমি জাস্ট একটা জিনিস একটু রিমাইন্ড করবো যে লাইক তোমার যে লাস্ট যে কোয়েশ্চেনটা ছিল অ্যাবাউট মাইগ্রেন্ট ওয়ার্কার সো উইটার প্রোডাক্ট নিয়ে যেটা আলোচনা হলো আমি যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে অনেকেই জানতে পারবে সো আমি একটু জাস্ট জানিয়ে রাখছি আমাদের সাজেদা ফাউন্ডেশন থেকে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে আমাদের একটা প্রোডাক্ট আছে যেটা প্রোডাক্টের নাম হচ্ছে মাইগ্রেশন ওয়েলফেয়ার লোন এটা হচ্ছে যারা নাকি বিদেশগামী বা বিদেশে কাজের জন্য যেতে চাচ্ছে সো তাদেরকে আমরা এই লোনটা প্রোভাইড করে থাকি এবং এই লোনটা প্রোভাইডের পাশাপাশি তাদের যে ভিসাটা আছে এই ভিসাটাও আমরা এটা কি ভ্যালিড না ইনভ্যালিড ভিসা সেটাও আমরা চেক করে দিই যাতে করে সে ওইখানে যে যাতে প্রতারিত না হতে হয় পাশাপাশি অনেক সময় আমরা দেখি যে একটা মানে একজন যখন বিদেশে যায় তখন যাওয়ার সময় তার অনেক ধরনের খরচ হয় লাইক তার প্লেনের টিকিটটা কাটা ওইখানে তার কিছু সেভিং কিছু টাকা পয়সা হাতে নিয়ে যাওয়া তার ফ্যামিলি এখানে 1-2 মাস এরকম ভাবে থাকবে তার ফ্যামিলির কাছে কিছু টাকা পয়সা দিয়ে যাওয়া তো এটার কারণে আমরা এই প্রোডাক্টটা তৈরি করি এবং এটা আমাদের বেশ সাকসেসফুল একটা প্রোডাক্ট আমাদের মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে এবং বেশ ভালো চলছে এই প্রোডাক্টটা এবং এটার মানে ডিফল্টার খুব কমই বলবো আমি আমাদের অন্যান্য প্রোডাক্টের তুলনায় সো এটা একটু জানিয়ে রাখলাম সরি আমি আপনার কোয়েশ্চেনটা যেটা অডিয়েন্স থেকে আসছে থ্যাংক ইউ এটা বলার জন্য কারণ এটা দিস উইল বি মানে খুবই এটা ইউজফুল হবে কারণ এটা ডেফিনেটলি আমি জানি না সেই জন্যই আমার কোয়েশ্চেনটা আমার মাথায় এসছে যে এখন আমরা যেরকম under the current circumstances আমরা এনকারেজ করছি টু সেন্ড রেমিটেন্স and all of that and আমরা যেটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এবং ইয়াং পিপল আর সেইং যে আমাদেরকে কিছু দেওয়া হয় না কিন্তু আমরা সারাক্ষণ দিব কেন দিব সো আপনাদের যে উদ্যোগটা এটা সত্যি প্রশংসাযোগ্য থ্যাংক ইউ স্যার আমার যে প্রশ্নটা ছিল অন টপ অফ দ্যাট আমি আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আরেকটা আমাদের লোন প্রোডাক্ট আছে যে লোন প্রোডাক্টটার নাম হচ্ছে রেমিটেন্স লোন এটা হচ্ছে যারা অলরেডি বিদেশে চলে গেছে তো অনেক সময় দেখা গেছে বিদেশে চলে যাওয়ার পর 2 বছর 3 বছর বা 4 বছর পরে তারা একটা অ্যামাউন্ট হাতে করে নিয়ে এসে তারা হয়তো এই টাকাতে কোনো অ্যাসেট ক্রিয়েট করে
লাইক সে হয়তোবা তার বাড়িটা পাকা করবে বা একতলা আছে দোতলা করবে বা একটা জমি কিনবে বাড়ির জন্য। তো তখন দেখা যায় যে তার কাছে কিছু টাকা সে সেভ করে নিয়ে আসছে, কিন্তু আরো কিছু টাকা তার দরকার। তখন তার এই রেমিটেন্সের উপরে সে যে প্রতি মাসে মাসে বাংলাদেশে যে রেমিটেন্সের টাকাটা পাঠায়, আমরা শুধুমাত্র ওই রিসিপ্টটা দেখে আমরা তাকে একটা রেমিটেন্স প্রোভাইড করি। দ্যাটস অ্যামেজিং, দ্যাটস অ্যামেজিং। মানে এই ডিসকাশনটা না হলে হয়তো জানা হতো না। থ্যাংক ইউ সো মাচ। আমাদের যে প্রশ্নটা করছিলাম সেটা হলো কি যে এই ইনক্লুশনের যে আইডিয়াটা, এটা রুরাল এরিয়াতে কি ধরনের পপুলারিটি পাচ্ছে? আপনারা যেহেতু গ্রাসরুট লেভেলে কাজ করছেন, কি ধরনের পপুলারিটি পাচ্ছে? এক নাম্বার। দুই নাম্বার কথা হলো কি যে যেটা কিনা আপনার ফাতেমা জোহরা আপাও শুরুতে বলছিলেন যে আপনার আরবান এলাকাতে এবং ফাইন্ডিংস এ এসছে যে আরবান এলাকাতে এবং রুরাল এলাকার ইউসেজের ভিতরে একটা বা কমফর্টের ভিতরে একটা ডিসপ্যারিটি আছে। So what can be done? So number one is whether or not it is popular, and what can be done to reduce the gap between social and urban uptake of financial services. আচ্ছা, এইটার ক্ষেত্রে সরি, এটা কি আমি বলবো? ওকে, সো এই বিষয়টার ক্ষেত্রে আমি জাস্ট খালি একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে যে আরবান এবং রুরালের ব্যাপারে যে আসলে কনসেপ্টটা আমাদেরকে সবসময় বলা হয় যে আসলে আরবানটা আসলে একটু এগিয়ে আছে, রুরালটা একটু কম এগিয়ে আছে। আপনি দেখবেন যে আরিফুল যে প্রথমে আমাদেরকে একটা প্রেজেন্টেশন দেখালো, ওইখানেও কিন্তু আমরা দেখলাম যে আরবান রুরালের ডিফারেন্স কিন্তু 3-4%, খুব বেশি না। তো এখন বাট এই জায়গাটাতে আসলে আমরা যারা উন্নয়ন সংস্থাতে কাজ করি তাদের একটা বড় রোল প্লে থাকে অবভিয়াসলি। তো এখানে আমি বলবো যে এই ফাইন্যান্সিয়াল মানে এই আপটেকিংটার ক্ষেত্রে রুরাল পপুলেশনটা এখন অনেক এগিয়ে আসছে, এবং সেখানে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি বলি বা হচ্ছে আমাদের এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলি, এই জায়গাগুলোতে তারা এখন আমরা যত ভিতরে যাচ্ছি বা যত ভিতরে কাজ করতে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে আগের থেকে অনেক বেশি তারা অ্যাওয়ার, এবং আগের থেকে অনেক বেশি তারা হচ্ছে যে তাদের সার্ভিস গুলো সম্পর্কে তারা অ্যাওয়ার। এই জায়গাটাতে আমার মনে হয় যে অনেক এগিয়েছে বাংলাদেশ, বাট there are some space to still we need to work over there. So ওই অ্যাসপেক্টে আমার কাছে মনে হয় যে শুধুমাত্র মানে তাদেরকে ইনক্লুড করলেই হবে না, মানে তাদেরকে ইনক্লুড করে তাদেরকে যাতে আমরা ড্রপ না করি, তাদেরকে যাতে ধরে রাখি, এর জন্য একটা কন্টিনিউয়াস প্রোগ্রাম আসলে আমাদেরকে রান করা উচিত সকল সংস্থা। থ্যাংক ইউ সো মাচ। খুবই ইন্টারেস্টিং ডিসকাশন ছিল, অনেক কিছু জানতে পারলাম, অনেক প্রশ্ন ছিল সেগুলোর উত্তর আপনারা দিলেন। ডেফিনেটলি ওয়াইপিএফ কে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, এন্ড আপনাদের সবাইকে যে আমার এত প্রশ্নর এত সুন্দর এন্ড ইনফরমেটিভ উত্তর দেওয়ার জন্য। I will hand the session back to the YPF team, কারণ আমাদের এখানে কিছু এনগেজমেন্ট পার্টনার্স আছেন, we would like to know about them, কারণ তারাও বিভিন্ন ভাবে আমাদের এই ইনক্লুশন, সোশ্যাল ইনক্লুশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ভিতরে কাজ করছে। So over to the YPF team. Thank you. আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, একটু আমার পিসিতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান ফর দ্য ইনসাইটফুল wow, I cannot see the account. Hello everyone, I'm back. Thanks for the insightful discussion to all panelists and ইনসি আপু। আমাদের মাঝে আজকে আমাদের সাথে এঙ্গেজমেন্ট পার্টনার্সরা আছে, so I'll give them the floor. তারা যদি তাদের পক্ষ থেকে কিছু ইনসাইট শেয়ার করতে পারতো। আমি ফার্স্টে মোমেন্টস কে বলবো to take on the floor. Thank you. ফারহান সারওয়ার ভাইয়া or ফায়াজুল হক ভাই যে আছে, সরি। আসসালামু আলাইকুম, আমার নাম ফায়াজুল হক, আমি মোমেন্টস এর কো-ফাউন্ডার। তো আজকে একটু মোমেন্টস নিয়ে কয়েকটা কথা বলতে চাচ্ছিলাম। মোমেন্টস was founded in May 2020, right after the pandemic started.
তো আমাদের aim হচ্ছে we provide healthcare facilities to the underprivileged and to ensure that everyone has access to adequate healthcare facilities in Bangladesh. So আমাদের প্রথম প্রজেক্ট যেটা অক্টোবরে 2020 সালে করা হয়েছিল, আমরা ডক্টর এমআর খান শিশু হাসপাতালে কয়েকটি অক্সিজেন সিলিন্ডার্স এবং পিউরিফাইং রেসপিরেটরস ডোনেট করেছিলাম। এখন ফাস্ট ফরওয়ার্ড টু 2 ইয়ার্স, কারেন্টলি আমাদের লেটেস্ট প্রজেক্টে আমরা অ্যাটলিস্ট 150টা আন্ডার প্রিভিলেজ পেশেন্টসদেরকে ফ্রি হেলথ কেয়ার চেক আপ দিয়েছিলাম উত্তরা সেক্টর 4 পার্কে। সো এই ট্রানজিশনটা যেটা আমাদের প্রথম প্রজেক্ট থেকে লেটেস্টটা, এটা shows how we have grown as an organization and also as human beings. আমাদের organization অনেকগুলো volunteersরাও আছে, I think they should also get a special mention ওদেরকে দেখা হয় না। So I feel like they are the backbone of our organization, and without them I would not be here at this webinar. So I'd like to also thank YPF and Brac for inviting Moments and for facilitating this webinar. Thank you. Thank you so much, Bhaiya. Seems like Ononno sir also knows about your foundation. He just commented about it. Thank you so much, sir. আমি এখন চলে যাব ইচ্ছেঘুড়ি থেকে জায়বা আপুর কাছে. The floor is yours up. Thanks for giving us the floor. Ichiguri is a youth-based non-profit organization with a mission to empower the youth of the nation to work for the development of society and fight against marginalization. So basically, what we do is we attempt to bridge the educational gap between privileged and underprivileged children and raise awareness about the dengue epidemic in parts of Dhaka, distributing coils, posters, and flyers. That's how we've kicked off. And since then, we've expanded to work on more pressing issues where the youth can play a significant part in their development. We've collected funds for street children, cancer patients, cyclone-rendered people, and financially distressed people from COVID-19 by arranging charity basketball tournaments, bake sales, concerts, Right Fests, etc. To engage with our social media community, we've been active in making digital content as well. We've been featured on the local news media several times. As for now, we are concentrating on the following goals: to encourage the youth participation in fields of social and public welfare, to work for actions and measures in restoring or improving the environment and quality of life, to provide opportunities to the youth in social development projects, to counteract negative social phenomena and ideologies that are pre-existing and spreading among the young generation, to undertake projects addressing the sustainable development goals set by the UNDP. This summer, we've launched our new endeavor, which is Project Orun. It's about menstrual hygiene in Bangladesh. This would encompass publications that capture the prevailing conditions in underprivileged communities where taboo hinders to proper menstrual hygiene. Campaign to raise awareness in such communities and briefing on and distribution of menstrual hygiene materials, period products, to clarify. Currently, about 69% of adolescent girls in Bangladesh use unhygienic cloth or even no protection during menstruation. Other people who menstruate, including transgender people and sex workers, have even poorer access to good menstrual health. Poor menstrual hygiene can result in various complications, including, but not limited to, infections and even cervical cancer. Project Orun's লক্ষ্য হচ্ছে একটি মাসিক বান্ধব বাংলাদেশ, যেখানে আমরা economically এবং hygienically sustainable menstrual product share করতে চাই with the underprivileged community and destigmatize করতে চাই আমাদের যে social taboo গুলো আছে, কুসংস্কার গুলো আছে আমাদের সমাজে মাসিক সংক্রান্ত, সেগুলোকে আমরা দূর করে একটা সুন্দর মাসিক বান্ধব বাংলাদেশের লক্ষ্যে কাজ করতে চাই। আমাদের কাজ শুধুই প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করা বা তাদের কথা শোনা না, এক্ষেত্রে আমরা একটা প্রপার পাবলিকেশন রিপোর্ট প্রিপেয়ার করার প্রক্রিয়ার মধ্যে আছি, যেখানে আমরা বেশ কিছু সার্ভে কালেক্ট করছি। সেই সার্ভে গুলোকে আমরা প্রপারলি অ্যানালাইজ করে এবং ডাটা কোলাবোরেট করে আমরা এই প্রজেক্ট, এই পাবলিকেশনটা
এনশিওর করতে চাই যেখানে আমরা প্রিভেইলিং মেনস্ট্রুয়াল হাইজিন কন্ডিশনস এবং সিরিজ অফ অ্যানালাইটিক পাবলিকেশনস অন লাইকলি ইমপ্লিকেশন অফ দ্য কারেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স। এখন আমাদের যে পরিস্থিতি আছে, যেটা প্রিভিলেজ সোসাইটি এবং আন্ডার প্রিভিলেজ সোসাইটির মাঝখানে যে ব্যারিয়ারটা আছে, সেই ব্যারিয়ারটাকে দূর করার জন্য আমাদের যেসব পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেগুলো এই পাবলিকেশনের মাধ্যমে প্রকাশ করার ইচ্ছা রাখি। এবং কোয়ার্টারলি বেসিসে আমরা ডেটা কালেক্ট করব আমাদের নিজেদের প্রগ্রেসের জন্য, যে এই আমরা যে প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট করছি সেগুলো আসলেই তাদের কোনো কাজে লাগছে কিনা বা তারা এটাতে হেল্প পাচ্ছেন কিনা, এই কারণে আমরা কাজ করে যাচ্ছি। এই আপাতত আমাদের লক্ষ্য প্রজেক্ট অরুণ নিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং এটাকে একটা সাস্টেইনেবল অল্টারনেটিভ হিসেবে বাংলাদেশের adolescent girls এবং adult women, আমরা ট্রান্সজেন্ডার এন্ড সেক্স ওয়ার্কার কমিউনিটিস যারা আরো বেশি যারা আন্ডার প্রিভিলেজড থাকেন তাদেরকে নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে এবং এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করছি যে আমরা সামনে আরো কাজ করতে পারবো। And thanks for giving us the floor to YPF and Brac for arranging this amazing webinar. This has been very informative for us. যেটা আমরা আসলে আমাদের কাজেও এই ওয়েবিনারের যে কথাগুলো আমরা জানতে পেরেছি সেটা হয়তো আমরা আমাদের ফিনান্সিয়ালি আমরা যখন প্রজেক্টগুলো নিয়ে কাজ করব সেখানে ইউজ করতে পারবো। তো থ্যাংক ইউ অল। Thank you so much. Thank you so much, Apu. আপনাদের publication, looking forward to your publication, Project Orun niye. We'll move on to our next speaker, Nasif Bhaiya from Foundation 21. Hello, everyone. I'm here on behalf of Foundation 21. My name is Abdullah Omar Nasif, and I'm the head of graphics and media department from our organization, Foundation 21. So Foundation 21 is a youth organization working towards fighting period poverty, improving menstrual hygiene management, and spreading awareness regarding various social issues and taboos. So our main projects, to name a few, would be Project Mashik, where we conduct workshops on menstruation, and then Project Red Kit, through which we distribute period kits that last about a year. And we have already distributed to many places and organizations, and we plan to increase this distribution even more and distribute to more places and get access to more areas, especially underprivileged areas. And then last but not least, we also have our online platform called Talk Period Bangladesh, where we talk unapologetically and share stories about periods and menstruation. So I'd really like to thank Youth Policy Forum and Brac on behalf of our team for inviting us to this incredibly informative and amazing webinar, and with such an amazing panel hosts and such amazing engagement partners. And thank you so much, and thank you everyone. Thank you so much, Bhaiya. Lastly, আমাদের engagement partner project Bhaiya আছেন আমাদের সাথে? Yes, Apu, I'm here. Sarwara, Bhaiya. The floor is yours. Thank you. Thank you very much, Apu, for giving me the floor. So Project 3 is a youth-based organization, and we commenced our journey in October 2019. And from the commencement of our journey, we had the strong belief that if we implement the SDG goals stated by the UNDP, we can make the world a better place. And from our initial stages, we had taken various steps and initiatives to implement SDG 5 and SDG 4, which are on gender equality and equal education for all. But for the last couple of years, we are focusing on one of the most severe concerns of the world, the climate problem. And regarding the climate problem, we had taken a 50 days long climate awareness program on October 2021, where we work to empower, educate the youth about the current environmental problems. And recently, we have launched a 3-month-long awareness program consisting of 14 online and offline events
where we will try to enlighten people about the environmental issues. And Project V is also acclaimed for its responses during crisis. For example, British Council presents us with the Active Citizen COVID-19 Responses Award for our participation during COVID-19. And lastly, I would like to convey my appreciations to YPF and Brac for giving us such opportunity to be the engagement partner in the event. Thank you very much. Thank you so much, Farhan Sarwar bhaiya. আমি ইনসি আপুকে request করব to close the session by highlighting the main discussion points if you'd like to. So, Apu, the floor is yours. Thank you, Momita. Thank you so much. It was really good to know আপনাদের এত সুন্দর সুন্দর ইনিশিয়েটিভ গুলা আপনারা প্রজেক্ট বি ফাউন্ডেশন 21 ইচ্ছে ঘুরি এবং মমেড সরি এবং সবচেয়ে অনুপ্রেরণাদায়ক যেটা সেটা হলো কি আপনারা আমরা যে ইউথ নিয়ে কথা বলছি যে আমাদের যে ইউথ পলিসি ফোরাম আপনারা প্রত্যেকেই প্রচন্ড ইয়াং এবং a big hand for coming forward and and initiating these projects which are very আপাত দৃষ্টিতে ছোট বলে মনে হতে পারে ক্ষুদ্র একটা স্টেপ বলে মনে হতে পারে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট গুলা নিয়ে আপনারা কাজ করছেন সো হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ইউ অল এবং যেটা দিয়ে আমরা আজকে ডিসকাশন থেকে যেটা আমার টেক অ্যাওয়ে আমি বলবো সেটা হলো গিয়ে যে আমাদের এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে আমাদের যেটা করা লাগবে যে সোশ্যাল ব্যারিয়ার নিয়ে যে প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে যে কাজগুলো করা লাগবে সেটা হলো গিয়ে যে সোশ্যাল ব্যারিয়ার্স গুলা যেটা যে মাইন্ডসেট ব্যারিয়ার্স সেটাকে ভেঙে বের হয়ে আসা আমাদের মধ্যে কথা বলা ইউথদের একটা জিনিস কি আমরা ইউথের জন্য কাজ করার চেষ্টা করছি এবং ইউথকে সেটার জন্য আগিয়ে আসতে হবে we cannot push things to youth rather than it will have to be a pull from the youth we need it you can only feed so much to those if they're not hungry enough so আমরা অনেকগুলো ভালো ভালো ডিসকাশন করেছি যে কিভাবে বিভিন্ন প্রোডাক্ট গুলাকে ওয়াটার টাইট করা বিভিন্ন অ্যাসপেক্টস টেস্টিং এক একটা সলিউশন বা সার্ভিসের যে টেস্টিং সেশন গুলা হয় বা বিভিন্ন অ্যাসপেক্ট যে চিন্তা করার দরকার সেগুলোতে আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা স্টেজেই if we can start interacting with youth that how it will help them that is very very important আমাদের যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলেন বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলেন বা ইউথ ইনফ্লুয়েন্সার বলেন আমাদের তাদের সাথে কোলাবোরেট করে কাজ করতে হবে along with the government to increase literacy from the very beginning primary level থেকে আমাদের শুরু করতে হবে যাতে করে we build a confident and responsible future আমাদের এই যে ছোট ছোট যে উদ্যোগগুলা না হচ্ছে যেরকম আমার জন্য it was absolutely enlightening যে রেমিটেন্স যোদ্ধা বা আমাদের শ্রমিক যারা বাইরে আমরা যাদেরকে দিচ্ছি তাদের জন্য যে এত সুন্দর দুইটা প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে আছে এই ধরনের সার্ভিস আরো আমাদের নিয়ে আসতে হবে we will have to amplify them not only to serve that huge group of youth but also to give them the opportunity that they can serve the country as well and that too efficiently and happily তারপরে যে জিনিসগুলো আমাদের টেক অ্যাওয়ে সেটা হলো গিয়ে যে এই যে one of the things that was highlighted যে হ্যাঁ আমরা বলছি যে রুরাল এবং আরবান ডিসপ্যারিটি আছে কিন্তু সেই ডিসপ্যারিটি কিন্তু খুব বেশি না আমাদের অনেক বেশি কাজ করতে হবে না সেই ডিসপ্যারিটিটাকে সেই গ্যাপটাকে মিনিমাইজ করার জন্য এবং মিনিমাইজ করে একসাথে রুরাল এবং আরবান যে সিনারিও সেটাকে অ্যাম্পলিফাই করা লাগবে সো থ্যাংক ইউ ফর দ্য অ্যামেজিং সেশন থ্যাংক ইউ টু ব্র্যাক as they do they work where things are needed so as well as Youth Policy Forum just not for this discussion
but also for creating the forum, where the forum is about the youth and it is led by the youth. So congratulations once again, and thank you very much. I would like to close the session, and thank you for all who have joined through social media. আপনারা যে আমি যেটা বলবো যে এই যে এত সুন্দর সুন্দর ইনফরমেশন গুলো আমরা এখানে পেয়েছি, প্লিজ শেয়ার ইট অ্যাওয়ে, প্লিজ শেয়ার ইট উইথ ইয়োর ফেলোজ, উইথ ইয়োর ফ্রেন্ডস, ফ্যামিলি, কারণ শেয়ার করার ইনফরমেশন শেয়ারিং এর মাধ্যমে উই উইল স্টার্ট দ্য জার্নি অফ লিটারেসি। থ্যাংক ইউ সো মাচ।